সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের ১০৫তম পর্বের সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা সমসাময়িক বিষয় নিয়ে বিস্তৃত আকারে আমরা আলাপ আলোচনা বিশ্লেষণের জন্য এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। আর এই অনুষ্ঠানে আমরা আলোচক হিসেবে আমাদের মূল প্যানেলে 4 জন থাকে, তার বাইরে থাকেন শিক্ষার্থীরা। আজকে 4 জন অতিথিকে পরিচয় করে দিচ্ছি। আমার ডান প্রান্তে আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। তার পাশে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমার বাম প্রান্তে আছেন ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং তার পাশে আছেন মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। 4 জনকে স্বাগত। দর্শক, আপনাদেরকেও স্বাগত। আর আমাদের আরেকটি স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী। তারা আমাদের আলোচ্য বিষয় নিয়ে সময় সময় তারা প্রশ্ন করবেন এবং আমাদের প্যানেলে যারা আছেন তারা তার জবাব দেবেন। দর্শক, আজকে আমরা বিষয় হিসাবে নির্ধারণ করেছি কাঠগড়ায় বিচার বিভাগ ও গণমাধ্যম। সাম্প্রতিক 2টি ঘটনা নিয়ে আমরা একটু বিচার বিশ্লেষণ বা মতামত দেওয়ার জন্যই আমরা এই বিষয়টাই নির্ধারণ করেছি। আমরা প্রথমেই আমাদের বিচার বিভাগের সাম্প্রতিক যে ঘটনাবলী সেটি নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়ে আমরা কিছু ক্লিপস দেখে নিয়ে শুরু করতে চাই আলোচনা। ওনার অনতি বিলম্বেই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। বিচার বিভাগের মর্যাদার রক্ষার্থে, দেশের মর্যাদা রক্ষার্থে, এবং ইনি যেই কথাটি সর্বশেষে বলেছেন যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে না, সেটা আসলে এই কথাটা বহু আগে খালেদা জিয়া বলেছিলেন। উনি খালেদা জিয়ার মুখপাত্র হয়ে বিএনপির এজেন্ডা চরিতার্থ করার জন্য এটা উনি করছেন এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটা তো প্রধান বিচারপতির নিজস্ব মতামত, এটা কিন্তু কোনো আদালতের রায় নয়। যে আপনি যে মতবাদ নিয়ে এগোচ্ছেন এর ফলে কিন্তু আপনি দেশকে একটি সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছেন, এবং সেই কথাই কিন্তু সত্য হলো। এটা তো কিছু রাজনৈতিক দল লুফে নিল তাদের স্বার্থে। তারা এখন কেয়ারটেকার মামলার রায়কে অবৈধ বলে বলছেন, এবং আমি নিশ্চিত আগামী নির্বাচনে তারা এটা নিয়েই খেলবে, এবং আমি এটাও নিশ্চিত তারা কোনো না কোনো সময় এটার উপরে রিট করবে। একজন অবসরপ্রাপ্ত বিচারক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে মাঠে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য দিবেন, এটা একটা নজিরবিহীন, এবং সেই জন্যই আমরা দাবি করি আমাদের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষা করার জন্য অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। পৃথিবীর কোনো দেশই নাই নজির যে বিচারপতিরা প্রেস কনফারেন্স করেন। আমাদের বিচার বিভাগের ভাবমূর্তি এবং যিনি করবেন তার সম্বন্ধে তো ভাবমূর্তি থাকবে না। আমাদের যদি চিফ জাস্টিসকে ডাকা হয়, ডাকা হওয়াটা মানেই আমার ইন্ডিপেন্ডেন্সটা কাটেল করা। আপনি আমাকে যদি পান আমি অসৎ, আপনি আমাকে ইমপিচমেন্ট করেন, ডেইলি তাকে এইভাবে কথা কম বলেন, ডিনারে ডাকবেন, এগুলি আমার যদি আমরা করি, তাহলে আবার ওই যে জাজমেন্টগুলি আমরা লিখে রাখছি, তারপরে যে কনস্টিটিউশনে আর্টিকেলটা এখনো রাখছি, এগুলি একদম রিডান্ডেন্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। যোগ্যতার ব্যাপার হিসাবের মধ্যে আসবে না, মেধা, অভিজ্ঞতা, সততা কোনো কিছু আসবে না। আমার দলের লোক, এই ক্যান্সারে আমরা ভুগছি, সে ক্যান্সারের নাম হলো দলীয়করণ। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যেখানে দলের কোনো ভূমিকা থাকতে পারে না, থাকা উচিত না, সাংবিধানিক ভাবে এটা অসাংবিধানিক। যখন সরকারের প্রকৃত জনসমর্থন থাকে না, যখন সংসদ কার্যকর না, যখন দুদক আর নির্বাচন কমিশন বলতে গেলে সরকারের পক্ষে কাজ করে, আর পুলিশের কাজ হলো বিরোধী দলের নেতাকর্মীকে হেনস্থা করা, এইরকম একটা পরিস্থিতিতে এইরকম সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণ নিশ্চিত করতে কখনোই উদ্যোগী হবে বলে প্রত্যাশা করা যায় না। বিজ্ঞ বিচারপতি, সম্মানিত বিচারপতি, সেই জন্য তাদেরকে এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কি কি আচরণ তারা করবে। আজকের বাস্তবতায় যেটা উপলব্ধি করা যাচ্ছে সেটা হচ্ছে সেই প্রেক্ষিত আর নাই। দুঃখের হলেও এটা সত্য, বিচারপতিদের একটা কোড অফ কন্ডাক্টের খুব প্রয়োজন হয়ে গেছে। সর্বশেষ বক্তব্য যে বিচারপতিদের আচরণের ব্যাপারে একটি আচরণ বিধি, যেটি ইতিপূর্বে শোনা যায়নি। আমরা যাই হোক আমরা প্রসঙ্গটা শুরু করেছি। আজকে আপনি মুরব্বী, আপনি শুরু করলে ওনারা সাহস পায় কথা বলার। যে মুরব্বী হয়েছে না মঞ্জুর, না আপনি দেখলে ওনারা সাহস পায়। আমার চাইতে বেশি চুল কিন্তু তোমার পেকে গেছে, ও তো দেখে না, তোমাকে দিয়ে শুরু করা উচিত ছিল। যাই হোক, অনেক ধন্যবাদ। জি একটু, এটা কিছু না।
এটা তো জ্ঞানের লক্ষণ। তো ধন্যবাদ ফিরোজ। জি, ওই যে একটা আমাদের ছোটবেলা থেকে একটা গান আমরা নিয়ে আসছি, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। এখন এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে আমার মনে হচ্ছে আস্তে আস্তে তবে আমরা কথা বলার কিন্তু স্বাধীনতা পেলাম এই সুযোগে। এই তো আস্তে আস্তে ওইদিকেই যাচ্ছে, জনতার আদালতেই চলে যাচ্ছে, কারণ ওনাদের আদালতের যে দায়িত্ব সেটা ওনারা কিভাবে পালন করছেন সমস্ত জাতি দেখছে। আগে তো আমরা ভয় পেতাম কোনো কথা বলতে, এখন কিন্তু আমাদের ভয় ভাঙিয়ে দিল। তার কারণ যে যুগে আমরা ভয় পেতাম সেই যুগে আমরা কজন বিচারপতিকে আমরা চোখে দেখেছি, আর প্রধান বিচারপতির প্রশ্নই আসে না। হয়তো নাম মুখস্থ করেছি পরীক্ষায় পাস করার, চেহারা দেখিনি কখনো, চেহারা কখনো দেখিনি। এখন ঠিক আছে, একটা স্বাধীন দেশে এবং বিশেষ করে যেখানে বাক স্বাধীনতা আছে, যেখানে এখন গণমাধ্যম এত সমৃদ্ধ হয়েছে, এখানে অনেক টেকনোলজি ইমপ্রুভ করে, তাতে হবে, এই সমস্ত হবে। কিন্তু তাই বলে বিষয়টাকে আপনি দুমড়ে মুচড়ে এটাকে তিক্ত করে ফেলবেন তা তো হয় না। সূত্রপাত হলো কোত্থেকে? এই যে এখন বিতর্কটা চলছে, এটা থেকে আমার প্রশ্ন, লাভবানটা কে হচ্ছে? ওই জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক যদি মনে করেন, শ্রদ্ধেয় বিচারপতি সাবেক, যদি মনে করেন তিনি এর থেকে তার নিজের ভাবমূর্তি তিনি খুব উজ্জ্বল করে ফেলছেন এবং অদূর ভবিষ্যতে হয়তো আমরা দেখব তিনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে ফেলেছেন বা পেছন থেকে কলকাঠি করে নাড়ছেন, কিংবা যদি অন্যরা যদি মনে করেন কোনো বিশেষ দল যেটা থেকে উপকৃত হবেন, এটা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ কোনো দল, কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি উপকৃত তখনই হবেন যদি যে বিষয় নিয়ে তিনি ভাবছেন উপকৃত হবেন সেই বিষয়টি যদি জনকল্যাণের জন্য পারে, এটা যদি জনগণের স্বার্থে হয়, জনগণের মতে। আমাদের এই যে সদ্য সাবেক বিচারপতি জনাব শামসুদ্দিন শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন কয়েকদিন টেলিভিশনে আমরা দেখলাম, এটা কিন্তু আগেই তো আপনারা আমাকে মুরব্বী সমঝেছেন, অতএব বলি 7টি দশক পার হয়েছে জীবনের, 74 বসন্ত, শীত, গ্রীষ্ম ইত্যাদি সব পার হয়ে এসেছে, কখনো এরকমটি দেখিনি, এরকম কল্পনা আমরা করিনি যে সর্বসমক্ষে, জনসমক্ষে এই ধরনের ভাষা প্রয়োগ করে তিনি কথা বলবেন। শোনা যায়, পত্রিকায় এসছে যে তিনি তার পেনশন আটকে দিয়েছেন বলে তিনি অভিযোগ এনেছিলেন, চিঠি দিয়েছিলেন অবসরে যাওয়ার আগে, গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি চিঠি দিয়েছেন একাধিকবার, চলছে যে মাননীয় প্রধান বিচারপতি আমার পেনশন আটকে দিয়েছেন, অভিযোগ। আচ্ছা, কি জন্য আটকে দিবেন, ওনার কি ব্যাপার আচ্ছাতে গেছে সেটা আপনাদের ব্যাপার, পেনশন আটকে দিয়েও থাকে আপনাদের ব্যাপার। ওয়াই ডু ইউ হ্যাভ টু ওয়াশ দি ডার্টি লিনেন ইন পাবলিক? ইংরেজিতে সেই কথাটা আছে না, যে আপনার কাপড় ময়লা হয়েছে, সেই ময়লা কাপড়টা বাড়িতে ধুন, আপনি বাথরুমে গিয়ে ধুন, পুকুরের ঘাটলায় ধুন, কিন্তু জনসমক্ষে এসে আপনি একেবারে লোকজনকে ডেকে আপনার ময়লা কাপড় ধুইবেন এবং তারপরে ময়লা কাপড় সবাইকে দেখাবেন, এটা তো ঠিক না। এটা ব্যাপারটা ওই রকম দিকেই চলে এসেছে। এরপর তিনি আরো কি করেছেন আমাদের এই মাননীয় বিচারপতি, তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তাকে অভিশংসন করা হোক, ইমপিচ করা হোক, অর্থাৎ এক কলমের খোঁচায় তাকে বের করে দেওয়া হোক, ওই জুডিশিয়াল কাউন্সিল ইত্যাদি দরকার নাই। এই মাননীয় প্রধান বিচারপতি এমন কাণ্ড করেছেন যে তাকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছেন না। একদিক থেকে সফল যে তার নাড়াচাড়ায়, মানে আমরা একদিন যদিও বিষয় জানি না, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী বঙ্গভবনে পর্যন্ত দৌড়ে গেছেন। হ্যাঁ, তাতে কি লাভটা হলো কি? ওটাই তো বলছি, এই দৌড়াদৌড়ি না করে বরং যার যার কাজটা যদি ঠিকঠাক মতো করেন তাহলেই পাবলিক অন্তত ওটাই বেশি খুশি হবে। এই যে একজন আরেকজনের বিরুদ্ধে যাচ্ছেন বা যে বক্তব্য দিচ্ছেন এবং যে নড়ে চড়ে বসছেন, এটা হয় হুলস্থুল ব্যাপার লেগেছে, এটা তো হওয়ার কথা না। একটা দেশের সুস্থ বিচার ব্যবস্থার মধ্যে তো এটা হওয়ার কথা না, সব স্মুথলি চলবে এটাই তো আমরা আশা করি, তা না এই অভিশংসনের কথা বললেন। আচ্ছা, তারপরে মাননীয় প্রধান বিচারপতি তার একটা বক্তব্য তিনি তার ওই বর্ষপূর্তির বাণীর মধ্যে দিয়েছেন, যে এবং ইনি কোনো রাগঢাক করে কথা বলেন নাই, পরিষ্কার তিনি যা ভালো মনে করেছেন সংবিধানের উল্লেখ করে বলেছেন। তিনি সংবিধানে অ্যাকচুয়ালি বোধহয় 99 নাকি আর্টিকেল 99(2) সেখানে বলা হয়েছে যে ইয়ের পরে, অবসরে যাওয়ার পরে আর কোন রকমের কাজকর্ম কোনো কিছু করতে পারবেন না। এটারই ব্যাখ্যা বা বিশ্লেষণ করে তিনি বলেছেন এখানে রায়টায়ও লেখা ঠিক হবে। আচ্ছা বেশ, তো এটা যদি আপনি দ্বিমত পোষণ করেন, এটা মেহেরবানি করে এটাকে
এমন পর্যায়ে নেবেন না যাতে মানুষের ভক্তি শ্রদ্ধা বিচার ব্যবস্থার উপরে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে, সর্বোপরি যে ব্যক্তি আমরা মনে করি বাংলাদেশের আইনের একেবারে সর্বোচ্চ কর্তৃপক্ষ, সেই প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো ইঙ্গিত করে বা সরাসরি আক্রমণ করে কোনো কথা বলা ঠিক হবে না, অথচ সেটাই করতে যাওয়া হচ্ছে। আর এর রাজনৈতিক দিক দেখুন, অবশ্যই ওই যে এখন তো ক্রিকেটের মৌসুম চলছে, ক্রিকেট খেলায় যেরকম ব্যাটসম্যান যেখানে ব্যাট করে তার পিছনে কিন্তু স্লিপে ৩-৪ জন ফিল্ডার থাকে, কমপক্ষে 1 জন বা 2 জন তো থাকেই ক্যাচ ধরার জন্য রেডি থাকে। এখানে আছে স্লিপে দাঁড়িয়ে আছে বিএনপি, 3-4 জন দাঁড়িয়ে আছে, যেই ইনি মুখ দিয়ে এই কথাগুলো বের করেছেন এর বিরুদ্ধে, চট করে ক্যাচ লুফে নিয়েছে, নিবেই। এটা রাজনীতি, এটা কেউ কাউকে ছাড় দেবে না। তুমি ক্যাচ তুলবে আর আমি হাঁ করে আঙ্গুল চুষবো মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা তো হবে না। তাই হতে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি রাজনৈতিক অঙ্গনটা এখন আবার অনাবশ্যক ভাবে তার সবকিছুর মূলে আমি বলবো এক ব্যক্তি, তাকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি বলছি। আমি এখানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার একটা কথা বলি ফিরোজ, সময় যদিও নিয়ে নিচ্ছি একটু বেশি। আমি বছর 2-1 জন্য, আপনারা জানেন আমি লন্ডনে ছিলাম, হাই কমিশনার হিসেবে ছিলাম, সেটা 2003 থেকে 2005 পর্যন্ত ছিলাম। ওই সময়ে এই মাননীয় সাবেক বিচারপতি জনাব মানিক চৌধুরী সাহেব, শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব, তিনি তখন ওখানে ছিলেন। কারণ তার কিছুদিন আগে, মাত্র বোধহয় কয়েক মাস বা 1 বছর আগে, তিনি বাংলাদেশ থেকে তার দায়িত্ব যখন তাকে অব্যাহতি দেওয়া হলো, দায়িত্ব থেকে তৎকালীন সরকার দিল, কি কারণে দিল না দিল আমি জানি না, তখন তিনি অবসরে যাওয়ার পর, সাবেক হয়ে যাওয়ার পর তিনি লন্ডন চলে গেছিলেন। খুব ভালো কথা। সেখানে গিয়ে তিনি সম্পূর্ণভাবে নিজেকে নিবেদিত করে বসলেন একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে। প্রায় প্রতিদিন ওখানকার বাংলা কাগজপত্র যেগুলো আছে, দৈনিক জনপদ, বাংলা সমাচার, মুক্ত মুখে নতুন, প্রায় 8-10টা কাগজ আছে, সেগুলোতে তার ছবি আসতো, বক্তব্য আসতো। মিটিংয়ে টিটিংয়ে তিনি হয় প্রধান অতিথি ওই দলটির, অথবাই হতো। আমি একটু বিস্মিত হতাম যে তিনি তো এখনো তো একজন বিচারপতির মর্যাদা বা সম্মান পাওয়ার যোগ্যতা অবশ্যই, তিনি কেবলই না হলেন, তো ঘোষণা না দিয়ে, কোনো দলে যোগদান না করে, ঘোষণা দিয়ে যোগদান না করে তিনি কি করছেন না করছেন ঠিক বুঝতে পারছিলাম না। এর কিছুদিন পরে যখন সরকার পরিবর্তন হলো, ওনাকে আবার ডেকে নিয়ে আসা হলো বাংলাদেশে, এসে আবার তিনি এখানে আসীন হলেন, হাইকোর্ট ডিভিশনে হলেন, পরে প্রমোশন পেয়ে বোধহয় সুপ্রিম কোর্টে। এখন তার কোন রকমের ব্যক্তিগত কোনো অন্তর্জালা থাকতে পারে মাননীয় প্রধান বিচারপতির বিরুদ্ধে, কোনো কিছু একটা রেশারেশি বা কোনো কিছু থাকতে পারে, কিন্তু সেটাতে সমস্ত জাতিকে সম্পৃক্ত করাটা ঠিক না। এইটুকু বক্তব্য আমি বড়ই মানে মর্মাহত হয়ে কথাগুলো বললাম একজন সাধারণ নাগরিক হিসাবে। মানে এই ব্যাপারে আইনের দিক যেটা আছে, যে 2 জন বিশেষ আইনজ্ঞ এখানে আমাদের সঙ্গে আছেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, 2 জন ব্যারিস্টার আছেন এবং তারা তাদের চিন্তা এবং তাদের জ্ঞান দিয়ে তারা বলবেন। আরেকজন সাংবাদিক আছেন, তার তো একেবারে চোখা দৃষ্টি, ঈগল চক্ষু দিয়ে সবকিছু দেখছেন তারা, তিনিও বলবেন। আমি যেটা করতে যাচ্ছি যে পরিস্থিতিটা এতই নাজুক হয়ে গেল, যেমন আইনমন্ত্রীর একটা বক্তব্য যে এখন বিচারপতিদের জন্য একটা আচরণ বিধির কথাও তারা চিন্তা করছেন। মানে এই অবস্থাটা কেন হলো? মানে এই ঘটনাটা কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? এটা কোনো পক্ষেরই কোনো দায়িত্ব ছিল না যে রাষ্ট্রের ধরা? প্রথম কথা হচ্ছে যে আইনমন্ত্রীর অথবা সরকারের বিচারকদের জন্য বা বিচারপতিদের জন্য কোনো কোড অফ কন্ডাক্ট করার প্রয়োজন নেই, কারণ কোড অফ কন্ডাক্ট একটা আছে অলরেডি, সুপ্রিম কোর্টের জন্য একটা আছে, এটা যখন চিফ জাস্টিস আফসার সাহেব ছিলেন ওই সময় থেকে একটা আছে। এখন এটা কতটুকু পালন করা হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। এবং যেসব চিত্র আমরা দেখলাম, খুবই দুঃখ লেগেছে দেখে যে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী সাহেবের ব্যাপারে বিশেষ করে দুঃখ লাগলো, কারণ উনি যেরকম হয়রানি মানুষকে করেছেন কোর্ট অবমাননার নামে, উনি যখন বিচারপতি ছিলেন এমন বোধহয় কোনো দিন যায়নি যখন ওনার কোর্টে আমাদের এগুলো দেখতে হয়নি যে সাংবাদিক বন্ধু, অন্য আইনজীবী কলিগ, ওনাদেরকে সামনে দাঁড় করিয়ে রাখা, 7 ঘন্টা ওনার সামনে দাঁড় করিয়ে রাখা হতো, রীতিমতো অ্যাবিউজ করা হতো। আমরা একটার পর একটা চিত্র দেখেছি। কিছুক্ষণ আগে ডক্টর বলাই হতো ওই সময়, একটু ইন্টারাপ্ট করি, যে কাউকে সাইজ করার জন্য যাও, সাইজ করার জন্য এইসব টক শোর অ্যাঙ্কর আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও ডাকা হয়েছে, তাদের পক্ষে আমরা অনেক সময় আমাদের অনেকেই দাঁড়াতে হয়েছে। তো তখন উনি তো কোর্ট অবমাননার ব্যাপারটা একটা
হাতিয়ার হিসেবে বা অস্ত্র হিসেবে ব্যবহার করতেন, এবং আমাদের অনেকের কাছে আমরা অন্য বিচারপতিদের কাছেও নালিশ করতে বাধ্য হয়েছি যে কেন এরকম হবে। এবং যে আইনটা উনি ব্যবহার করেছেন, যে একদম ঔপনিবেশিক আমলের একটা ব্যাপার, যে কোর্ট অবমাননার বিভিন্ন ধরন তো আছে। আমরা দেখতাম যে কোনো কোর্টের আদেশ লঙ্ঘন করা হচ্ছে, সেটার জন্য যত বেশি না ডাকা হতো, এগুলোর জন্য ডাকা হতো যে কোনো এক বিচারপতিকে নিয়ে কিছু করা হয়েছে, ওনার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। উনি এরকমও করেছিলেন যে ওই বিমানের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডেকে কাঁদিয়ে দিয়েছিলেন যে ওনাকে নাকি আপগ্রেড করে বিজনেস ক্লাসে না ফার্স্ট ক্লাসে দেওয়া হয়নি। তো এগুলো খুবই লজ্জার বিষয় ছিল ওই সময়েও। পৃথিবী জুড়ে এগুলো নিয়ে কথা হয়েছে, আমরা দেশ জুড়ে কথা বলেছি। এখন উনি এসে যে পরিস্থিতিতে নিয়ে গেছেন, এখন মনে হয় ওই ধরনের কোর্ট অবমাননা আর চলবেই না, কারণ উনি তো চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এবং আমার মনে হয় আমাদের শ্রদ্ধেয় প্রধান বিচারপতি সাংঘাতিক একটা ধৈর্যের পরিচয় দিচ্ছেন সকলের সামনে, যে আমার মনে হচ্ছে যে একটা চেষ্টা করা হচ্ছে জিনিসটা উস্কি দিয়ে যে হ্যাঁ কোর্ট অবমাননার কিছু ওনার উপরে আসুক, তাহলে উনি একটা স্টেজ পেয়ে যাবেন। কোর্টের ভেতরে এসে তখন এইসব কাণ্ড কারখানা আমাদের দেখতে হবে, এবং আমার মনে হচ্ছে ভালো এটা উনি রাস্তায় করুক, কোর্টের ভেতরে না নিয়ে আসুক। এটা অলরেডি আমাদের জন্য খুবই খারাপ হয়ে গেছে, পুরা বিচার ব্যবস্থার জন্য। মানে কারা তার কেন হচ্ছে সেটাই, হ্যাঁ তার পক্ষে যে এমন না যে কোনো সরকার আছে বা কোনো দল আছে, তাও তো কেউ না কেউ নিশ্চয়ই আছে, কিন্তু নিন্দা করছে। এটা খুব ভালো লাগলো যে সবাই নিন্দা করছে। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, যারা সব কখনো একসাথে কথা বলেন না, একই সুরে কথা বলেন না, তারা একসাথে বলছেন। কিন্তু কিছু না কিছু কেউ না কেউ এটা মনে হয় উস্কাচ্ছে। কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের একজন অতি শ্রদ্ধেয় একজন সম্পাদক মাহফুজ আনাম, ওনার বিরুদ্ধে মানহানির মামলা দিনের পর দিন একটা দুটা তিনটা ঠুকে দেওয়া হচ্ছে। এবং মানহানির মামলা করছে কারা? যারা ছাত্রলীগ না, যুবলীগ না, এরকম কোনো একটা দল থেকে তারা এসে এগুলো ঠুকে দিচ্ছেন। এখন ওনারা যদি এত উত্তেজিত হয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন, ওনারা কেন প্রধান বিচারপতির হয়ে দেন না? ওনারাই তো বলছেন যে আমাদের দেশে এখন আইনের শাসন চলছে, খুব ভালোভাবে আছে, জীবনে এত ভালো আইনের শাসন আমরা পাইনি। তাহলে ওনাদের একটু খারাপ লাগা উচিত যে আমাদের প্রধান বিচারপতি এবং আমাদের বিচার ব্যবস্থা নিয়ে সব কটাক্ষ একজন করছেন। ওনাদের তাহলে এনার বিরুদ্ধে অন্ততপক্ষে মানহানির মামলা দেওয়া উচিত, কোর্ট অবমাননাটা না দিক। কিন্তু ওই রকম তো কাউকে দেখছি না দৌড়ে এসে এই জিনিসগুলো করছে। মানে ওনাকে কোনো ধরনের ধরাছোঁয়ার বাইরে মনে হয় রাখা হচ্ছে। একদিকে ঠিক আছে, মানে এটা পাগল শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু পাগলের প্রলাপের মতো ব্যাপারটা হয়তো এগুলো ছেড়েই দেওয়া উচিত, চলে যাক, এক সময় এটার অবসান হবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। সবগুলো নিয়ে যে একটা তছনছ অবস্থা, এবং গণমাধ্যমেও আলোচনা হচ্ছে, এবং এমনও আলোচনা হচ্ছে যে বিষয়গুলি গণমাধ্যম এগুলি প্রচার না করলেই ভালো হতো। কিন্তু গণমাধ্যম কোনো ঘটনা ঘটলে সেগুলি প্রচার করবে না, সেটাও বা কোন মানে মানদণ্ডে বা কোন যুক্তিতে করবে না, সেটাও তো একটা প্রশ্ন। হ্যাঁ, কিন্তু সেখানে আমার মনে হয় আমাদেরও কিছুটা রেস্ট্রেন্টের মধ্যেই থাকা উচিত আসলে। যে প্রধান বিচারপতি নিয়ে উনি যেসব কমেন্ট করেছেন সেটা আসলে ছেড়ে দেওয়া ওরকম উচিত না। আমাদেরও বোধহয় সেখানে একটু রেস্ট্রেন্ট দেখালে খারাপ হতো না। আচ্ছা, কিন্তু পাশাপাশি কিন্তু একটা মৃদু আলোচনা হলো, যদিও আজকে শামসুদ্দিন মানিকের বিষয়টা এত উপরে চলে আসছে বলে প্রধান বিচারপতির বিষয়টাও আসছে না, কিন্তু সেই কথাটাও তো আসছে সমালোচনা, যে তিনি যে নানান ধরনের সভা সমাবেশে যাচ্ছেন যেগুলি অতীতে প্রধান বিচারপতিরা যেত না, সেটাও তো একটা সমালোচনা কিন্তু আছে। তাহলে একেবারে একজন যদি 90 ভাগ অপরাধ করে থাকে, আরেকজন কি 10 ভাগ তার কর্মকাণ্ডের কারণে মানে দোষী সাব্যস্ত হয় কিনা? দেখুন, একটা সময় ছিল, আমরা শুনেছি সেই গল্প, যে ইভেন লোয়ার কোর্টে যারা বিচারপতি ছিলেন, বিচারক ছিলেন, তারা বাজারে পর্যন্ত যেতেন না। কারণ গেলে হবে কি, ম্যাস পিপলের সাথে তাদের কন্ট্যাক্টটা বাড়বে, এবং কন্ট্যাক্টটা বাড়ার ফলে এক ধরনের হিউম্যান রিলেশন যদি তৈরি হয়, এবং ওনার কোর্টে যদি দেখা যায় যে সেই পরিচিত ব্যক্তিটি আসছে, তখন উনি বিব্রত হয়ে যাবেন। উনি বিচার কি করে করবেন বা সুষ্ঠু বিচার কি করে হবে, এই যে সামান্যতম সন্দেহটাও যেন না থাকে, সেজন্য ওনারা কোনো দাওয়াত বা কোনো মিটিং বা কোনো এমন জায়গা যেখানে মাস পিপল বা কমন পিপল থাকবে, সেরকম জায়গায় ওনারা যেতেন না। এমনকি আমরা কেএম হাসানের বাসার সামনে দিনের পর দিন ক্যামেরা নিয়ে থেকেছি, ওনাকে কোনোদিন কিন্তু দেখা যায়নি, পারেননি। সেটাই একটা মেসেজ নিয়ে পরে একটা 3 লাইনের একটা, তবে সময় পরিবর্তিত হয়েছে। কিন্তু সময় পরিবর্তিত কতটা হয়েছে দেখুন, বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতিকে যখন আক্রমণ করা হয়, ওনার সম্পর্কে যখন কুরুচি মন্তব্য করা হয় বা ওনার সম্পর্কে এমন কোনো মন্তব্য করা হয় যেটা আসলে ভদ্র সমাজে আমরা আশা করি না, তখন কিন্তু পুরো বিচার বিভাগটি আক্রান্ত হয়। এবং এই একটা ঘটনায় আমি দেখলাম
যে আমি আসলে সবাইকে আমি ধন্যবাদ দেব যে বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন স্যার, অ্যাটর্নি জেনারেল সাহেব এবং আইনমন্ত্রী তিনজনই কিন্তু একই ভাষায় কথা বলেছেন। কিন্তু আমার দুঃখ হয় সরকার কিন্তু রিয়াকশন দেখিয়েছে অনেক পরে, তার আগেই সরকার দেখাতে পারত। আমরা সংসদে এমনও দেখেছি যে এক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে বলছেন একটু কম কথা বলেন, এরকম কথা। বাবু সঞ্জিত সেনগুপ্ত তো সেটাই, আমি নামটা নেইনি, আপনি নামটা মানে ভয় পাচ্ছেন কেন? না ভয় পাচ্ছেন, আমি ভদ্রতার খাতিরেই নামটা নেইনি। নাম তো সব জায়গায় নেই, কিন্তু ভদ্রতার খাতিরেই নেইনি। আপনি বলছেন তাই বলছি। হ্যাঁ, সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে দাঁড়িয়ে বলেছেন যে একটু কম কথা বলেন। এরকম টোনে একজন সংসদ সদস্য কি করে সাহস পান মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে কথা বলতে, এবং তারপরেও আদালত অবমাননা হয় না? জাস্টিস মানিকের কথা আমি বাদই দিলাম, ওনার ব্যাপারে আমি কথাই বলতে চাই না, কিন্তু উনি সংসদ সদস্য মহান সংসদে দাঁড়িয়ে এমন কথা বলবেন কিন্তু আদালত অবমাননা হবে না। এখন আমার কাছে সবকিছু দেখে মনে হচ্ছে যেন দেশ থেকে আদালত অবমাননা বা কন্টেম্প্ট অফ কোর্ট বিষয়টি উঠে গেছে। এখন আমরা যে কেউ যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি, কারণ কিছুদিন আগে পর্যন্ত এমন ছিল যে আদালতের কোনো গঠনমূলক সমালোচনা করতেও আমরা ভয় পেতাম। আদালত শব্দটি উচ্চারণ করলেই মনে হয় যেন আদালত অবমাননা হয়ে যেত, কিন্তু এখন পুরো জলটা এত খারাপভাবে ঘোলা হয়েছে যে এখন আপনি যা খুশি তাই যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন। উল্টা আমাদের বলতে ইচ্ছা করছে যে না, আমাদের রাষ্ট্র টেনে ধরি, দরকার নেই, আমরা বরং একটু চুপ থাকি। কারণ আমরা দেখেছি যে উনি জাস্টিস মানিক বটতলায় দাঁড়িয়ে যেভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন যে মাননীয় প্রধান বিচারপতি বেগম খালেদা জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো আমি ওনাকে বিনীতভাবে জিজ্ঞেস করি, উনি কি তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন? কারণ এই ধরনের কথা ওনার মাথায় আসে কি করে যে একজন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করছে? এজেন্ডা শব্দটা মাথায় তখনই আসে যখন তার নিজের মাথায় কোনো এজেন্ডা থাকে, না হলে তো এটা সম্ভব না। কারণ একটা সময় আমরা দেখেছি যে উনি কিছুদিন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারপর যে কোনো কারণেই হোক ওনার বিচারপতি পদ থেকে ওনাকে অপসারণ করা হয়েছে, উনি লন্ডনে ছিলেন। যেটা স্যার বলছিলেন যে লন্ডনে আমরাও দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায়ও এসছে যে উনি আওয়ামী লীগের যে সভা সমিতি মিটিং এগুলো উনি সমান তালে অ্যাটেন্ড করেছেন। দেশের বাইরে লন্ডনে, মানে সেই কারণে মানে এই সুযোগ আছে কিনা? মানে না, সুযোগ নিশ্চয়ই না, সেই সময়টা ছিল, কারণ উনি যখন বিচারপতি ছিলেন না, ওত বাউন্ড ছিলেন না। কিন্তু ফিরে এসে উনি যখন আবার বিচারপতি হলেন তখন সারাপ আপনার নিশ্চয়ই মনে আছে যে উনি সিটিং জাজ হিসেবেও কিন্তু ওপেন কোর্টে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতা নেত্রী সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করতেন, এবং বারের একটা বড় অংশ কিন্তু ওনার কোর্ট বর্জন করেছিল নীরবে। লাভ হচ্ছে না তো। আমরা তো যেটা অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীর বক্তব্য কিন্তু খুব পরিষ্কার, এবং তারা বয়কটই করছেন, এবং এগুলিকে আমি তো মানে দুদিন আগে 18 নিউজে অ্যাটর্নি জেনারেল অনেক লম্বা বক্তব্য শুনলাম, সেখানে একদম খুব ক্যাটাগরিক্যালি কিন্তু মানিকের এই সমস্ত বক্তব্যের ব্যাপারে উনি খুবই শক্ত একটা অবস্থান দেখলাম। দেখুন, আমাদের এখানে আরেকটা বিষয় আছে যে প্রত্যেকটা বিষয় কিন্তু হঠাৎ করে শুরু হয় না। মানে আমরা দেখি যে বিষয়টা এসছে, কিন্তু এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আমাদের সংবিধানে জজ নিয়োগের প্রক্রিয়া বলে দেওয়া আছে যে আপনাকে হয় সুপ্রিম কোর্টে 10 বছর প্র্যাকটিস করতে হবে, অথবা আপনাকে বাংলাদেশের কোনো বিচারালয়ে অধীনে বিচারপতি পদে থাকতে হবে, অথবা আপনাকে যোগ্যতা নির্ধারণ করে দিবে পার্লামেন্ট, সেই যোগ্যতা অনুযায়ী জজ নিয়োগ করতে হবে। 1976 সাল থেকে শুরু এই ধারা সংবিধানে যুক্ত হয়েছে, কিন্তু আজ অবধি আপনি জজ নিয়োগে কি যোগ্যতা হবে, কি যোগ্যতা থাকলে, কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে আপনি জজ হতে পারবেন, এই আইন কেউ পাশ করেনি। কেন করেনি? এ কারণেই যে প্রত্যেকটি দলই চেয়েছে তার নিজস্ব লোক বিচার বিভাগে বিচারপতি করার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। যখন রাষ্ট্র মানে দলীয় শক্তি বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তখন সেই বিচার বিভাগ থেকে খুব ভালো কিছু আশা করা যায় না। আজকে আমরা যে ঘটনাটা দেখছি সেটা কিন্তু আজকের ফসল নয়, সেটা হঠাৎ একদিনে হয়নি, এইটা ধীরে ধীরে ধ্বংস হয়েছে। বিচার বিভাগ ধীরে ধীরে আজকে এই অবস্থায় এসছে। কথাটা ঠিক অনেক দিনের ময়লা জমেছে, এখন আমরা গন্ধে বুঝেছি যে ও আছে, এখানে তো অনেক ময়লা আছে, কিন্তু ময়লাটা নিয়ে আমরা কথা বলার সাহস কোনোদিন করিনি। আসছি আপনার কাছে আবার, যাক আপনি দলমতের ঊর্ধ্বে উঠে বক্তব্য রেখেছেন, ধন্যবাদ। আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন ঘটছে, মানে এই যে আপাও যেটি বললেন আমি সেটা জানতে চাচ্ছি যে মানে যদি আচরণ বিধি থাকে তাহলে এমন কোনো কি আচরণ, এমন কোনো বিধি বিধান দিয়ে কি এতদূর পর্যন্ত গড়ানোর আগে মানে টেনে ধরা যেত কিনা? ধন্যবাদ আপনাকে। এর সরল জবাব দেয়া আমার মতো একেবারে সাধারণ নাগরিকের পক্ষে পুরোপুরি কঠিন, কারণ এখানে যে তিনজন, তারা তিনজনই কিন্তু অতিথি বিচার বিভাগের সাথে কোনো না কোনোভাবে জড়িত, অভিজ্ঞতার কারণে, পেশার কারণে। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী যে
কথা দিয়ে শুরু করেছেন, তিনিও বিচার ব্যবস্থার সাথে জড়িত ছিলেন তার পেশাগত দায়িত্ব পালনের সময়, ফলে কাছে থেকে দেখেছেন। আর দুজন আইনজীবী তো প্রতিদিন দেখছেন। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা যেটি বলেছেন তারই পুনরুক্তি করে আরেকটু লম্বা করে বলতে চাই যে একসময় আমরা বিচারপতিদের দেখতাম, এবং আমরা এখনো অধিকাংশ বাংলাদেশের মানুষ মনে করে সৃষ্টিকর্তার পরেই বিচারপতি স্থান। বিষয়টা কিন্তু এই পর্যায়ে। ফলে আমরা বিচারপতিদের চোখে দেখব না। আমরা সত্যি কথা গত কয়েক বছর ছাড়া আমরা 3 দশকের বেশি সময় তো সাংবাদিকতায় আমরা কিন্তু বিচারপতিদের সাথে চা খাওয়া, পার্টিতে দেখা হওয়া অথবা আপনার বিয়ে বাড়িতে দেখা হয়, এটা আমাদের কাছে একটা কল্পনার বিষয় ছিল। মানে হঠাৎ করে দূর থেকে দেখতাম বিচারপতি একটি গাড়ি চলে গেল, এই ছিল। তবে আবার পুনরুল্লেখ করতে চাই, আমরা বাংলাদেশের প্রধান বিচারপতিদের প্রথম টেলিভিশনে 2 বার দেখতাম। একবার হলো শপথ নেওয়ার সময় রাষ্ট্রপতিকে, আবার 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর আমরা কয়েকবার দেখেছি যারা রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন, তখন তাদের নাম বারবার উচ্চারিত হয়েছে। এর অনেক দিন পর এই এখন আবার আমরা প্রধান বিচারপতিদের নাম এবং বক্তৃতা বিবৃতি প্রায়শ শুনছি। মাঝখানের সময় কিন্তু আমরা প্রধান বিচারপতিকে বিসিএস পরীক্ষায় যারা প্রস্তুতি নিতেন তারা ছাড়া আর কেউ জানতেন কিনা আমার খুব সন্দেহ। এই কথাটা মাথায় রেখে আমি বলতে চাই যে বিচারপতিদের অবস্থানটা তো সেখানেই থাকবার কথা, কারণ একজন বিচারপতি হচ্ছে সমাজের যে কোনো সংকট সমাধানের জন্য মানুষ শেষ আশ্রয় হিসাবে সেখানটায় যায়। কিন্তু সে যখন মানুষের সাথে ভিড়ে মিশে যায় তখন আশ্রয় পাবার জায়গাটা কতটা নিরাপদ থাকে এটা যারা আইনজীবী তারা ভালো বলতে পারবেন। আমি সাধারণ নাগরিক হিসেবে এটাই বলবো যে প্রশ্নটি আপনার, যে তাদের আচরণবিধি করা উচিত কি উচিত না, এই প্রশ্নগুলো উচ্চারিত হচ্ছে, এটাই আমি নাগরিক হিসেবে লজ্জাবোধ করি। কারণ যেই বিচার বিভাগ নিয়ে কদিন আগেও আমরা এক ধরনের গর্বের অবস্থানে ছিলাম, বিচার বিভাগ যে কোনোভাবেই হোক অন্তত কাগজে কলমে তো স্বাধীনতার দিকে হাঁটছে, বিচার বিভাগ ক্রমান্বয়ে আস্থা ফিরে পাচ্ছে। কিন্তু এই গত কিছুদিনের কর্মকাণ্ড, বিশেষ করে একটি ঘটনা না, এখানে আলোচনা শুনে মনে হচ্ছিল যে বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরীর বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা হচ্ছে কিনা কথাবার্তায়, কারণ সকলেই কিন্তু আমরা একজনের নামই উচ্চারণ করছি। যেটা শেষ কথা রুমিন ফারহানা বললেন, আমাদের গোড়ায় যেতে হবে, সূচনাটা কোত্থেকে হয়েছে। এটা কিন্তু একটি হচ্ছে বিচার বিভাগের মানে নিয়োগের প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া, এই নিয়ে কথা বলে আমরা এখানে শেষ করতে পারবো না। এই নিয়ে যারা দক্ষ অভিজ্ঞ আদালতের সাথে সংশ্লিষ্ট তারাও মতামত দিয়েছেন, কিন্তু কেন শেষ পর্যন্ত যারা ক্ষমতায় যান তারা কার্যকর করেন না, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, এটা যারা ক্ষমতায় ছিলেন বা আছেন তারা ভালো বলতে পারবেন। আমার যেটা বলবার সেটা হচ্ছে এই ঘটনাটা যেখান থেকে শুরু, শামসুদ্দিন মানিক চৌধুরীর কথা বললেন আপা, যে কোর্টে উনি অনেক সময় বিতর্কিত কাজ করেছেন, আমাদের সাংবাদিক বন্ধু পেশাজীবীদের সহ অনেককেই আদালতে এক ধরনের হেনস্থার পর্যায়ে আচরণ করেছেন। কিন্তু তখনও তো শেষ পর্যায়ে আজকের মাননীয় প্রধান বিচারপতি মিস্টার সিনহা তিনি তো দায়িত্বে ছিলেন, তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তার দায়িত্ব পালনকালে তার পাশের একজন সহকর্মী যখন এই ধরনের আচরণগুলো করেছিলেন, আমি নাগরিক হিসেবে সরল প্রশ্ন, এর কি কোনো প্রতিকার করবার কোনো বিধান তার কাছে দেয়া নাই বাংলাদেশের সংবিধান অথবা বিচারালয়ের আইন অনুযায়ী? তখন কি কোনো ব্যবস্থা নিয়েছেন? এক। দ্বিতীয়ত, এই ঘটনাটি যখন শুরু হলো, আমরা যদি ভুলে না যাই দর্শকদের মনে করাবার জন্য, প্রথম যে অভিযোগটি আনলেন শামসুদ্দিন মানিক চৌধুরী, আমি জানি না আদালত অবমাননার খড়গে পড়বো কিনা, হয়তো তখন সারা আপা অথবা রুমিন ফারহানার দ্বারস্থ হতে হবে, কিন্তু মনে করিয়ে দিতে চাই একটি দৈনিক পত্রিকায় প্রথম কিন্তু তার একটি বক্তব্য ছাপা হয়েছিল শামসুদ্দিন মানিক চৌধুরীকে কোট করে। সেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি একটি কনভারসেশন যেখানে উনি একজন যুদ্ধাপরাধীর দায়ে যাকে অভিযুক্ত তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, এবং এই বিষয়টি আমরা প্রথম শুনতে পাই। তখন কিন্তু অনেকের মনে প্রশ্ন, এবং যারা আইনজীবী তারা ভালো বলতে পারবেন যে প্রধান বিচারপতি বা কোনো বিচারপতি পারেন কিনা অভিযুক্ত দোষী বা নির্দোষ বাদী বিবাদে কারো পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারেন কিনা, এই প্রশ্নগুলো আমাদের মনে ছিল। তারপরে আরো কতগুলো বিতর্কিত তথ্য যখন মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে বলা হয়েছে, আজকে পর্যন্ত কিন্তু মাননীয় প্রধান বিচারপতির পক্ষ থেকে কেউ প্রতিবাদও দেয়নি, অথবা আমার জানা নেই সাংবাদিক হিসেবে যে বাংলাদেশের বিচার ব্যবস্থার এমন কোনো সুযোগ আছে কিনা এই অভিযোগগুলো সম্পর্কে আইদার তদন্ত করা অথবা বক্তব্য দেওয়ার।
আমরা সাধারণ নাগরিকদের একজন প্রধান বিচারপতি সম্পর্কে যখন নানান রকম অভিযোগ উত্থাপন করা হয়, এই অভিযোগগুলো কি শুনে আমরা চুপ করে থাকবো? তার মানে কি যখন কেউ কথা বলে না, ধরে নেওয়া হয় অর্ধেক মানুষ মনে করেন হয়তো সত্য, অর্ধেক মানুষ মনে করেন মিথ্যা হতে পারে। এর একটি বক্তব্য আসা দরকার ছিল। তারপর শামসুদ্দিন মানিক চৌধুরীর বর্ণনা তো ওনারা 3 জন দিলেন, আমি আর পুনরুক্তি করতে চাই না। কিন্তু এর পরে ঘটনা কি ওখানে শেষ? মাত্র 3 দিন আগে একজন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি কি করলেন? 2 মাস হয়নি তিনি অবসর নিয়েছেন। তিনি আরো বেশ কিছু সময় সরকারের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবেন, গানম্যান পাচ্ছেন, রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করবার পরে রাষ্ট্র যেখানে বাদী, তার বিপক্ষ পক্ষ অর্থাৎ আসামি পক্ষ মীর কাসেম আলীর মতো একজন কুখ্যাত যুদ্ধাপরাধীর পক্ষ হয়ে তিনি আদালতে গেলেন মামলা লড়বার জন্য। এটা নৈতিকতায় কতটা হয়, অথবা আইন বিচার ব্যবস্থাপনা কতটা তাকে স্বীকৃতি দেয়, বৈধতা দেয়, এই প্রশ্ন তো নাগরিকদের মনে। এই নিয়েও তো কেউ পরিষ্কার করে আমাদের কথা বলছেন না। একের পর এক বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যারা বিচারক ছিলেন, যাদের সারাটা জীবন দিয়ে কিন্তু বাংলাদেশের বিচার বিভাগকে একটি ইমেজের জায়গা নিয়েছিলেন, ঠিক রিটায়ার করবার পরে অথবা রিটায়ার করবার আগের মুহূর্তে এই বিচার বিভাগকে বিতর্কিত করবার জন্য তারা প্রত্যেকেই কিছু না কিছু ভূমিকা রাখছেন। সে জায়গায় আমাদের প্রশ্ন যে এই যে তিলে তিলে গড়ে তোলা অনেকের পরিশ্রমের মধ্য দিয়ে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে সেই জায়গায় নিয়ে যাবেন, একে যারা বিতর্কিত করছেন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে কারা? এটা কি আমরা জনগণ কেবল অভিযোগ করে যাব, না এর কোনো প্রতিকার কোনোদিন পাবো? আমি শেষ কথায় এইটুকু দিয়ে বলতে চাই যে আজকে এমপি সাহেব কথা বলেছেন বলা হয়, আজকে আমরা সাংবাদিকরা তো গণমাধ্যমে কথা বলছি, বিভিন্ন পেশাজীবীরা কথা বলছি, আজকে আইনমন্ত্রী বলছেন, অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা কিন্তু এক ধরনের ভোটারের মতো হয়ে গেছি। ওনার মতটিকে হয় আমি সমর্থন করছি অথবা সমর্থন করছি না, কিন্তু আইনের ভাষায় প্রকৃত অর্থে কোনটা সঠিক কোনটা সঠিক না এখন সময় আসছে এটা নির্ণয় করে জনগণের সামনে প্রকাশ করবার। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা পেশাজীবী অথবা আমরা সাংবাদিক, আমরা তো আইনের অত বিস্তারিত ব্যাখ্যা আমাদের জানা নাই। কিন্তু যারা আইন প্রণয়ন করেন, যারা বিচার আইন অনুযায়ী বিচার করেন, তাদের স্বাভাবিক দৃষ্টিতে আইন তো তৈরি হয়, মোফাজ্জল করিম ভাই ভালো জানেন এবং 2 জন আইনজীবী জানেন, আইন তো প্রণয়ন করা হয় সমাজ থেকে। আইন কিন্তু সৃষ্টিকর্তার থেকে ওহী হিসেবে নাজিল হয় না। ফলে সাধারণ সুস্থ মানুষ হিসেবে আমরা মনে করি যেই আচরণগুলো ঘটছে, যেই কর্মকাণ্ডগুলো ঘটছে, এইটা মোটেই আমাদের চোখে মনে হয় না এটা সাধারণ মানুষের আইনে এটা বৈধ কিছু হতে পারে না। ফলে সেই বৈধ কি অবৈধ এর আইনগত ব্যাখ্যা পরিষ্কার করবার দাবি রাখে। ফলে আমি মনে করি যারা বিচার বিভাগের সাথে জড়িত, এমনকি সংসদ, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে কোথায় কোথায় ব্যর্থ হয়েছে, কিভাবে এর সংশোধন করে ভবিষ্যতে যাতে দীর্ঘদিন পরিশ্রম করে যে বিচার বিভাগ আজকে একটি সম্মানের জায়গা আছে, একে আর যেন কলঙ্কিত করবার অথবা কালিমাযুক্ত করবার কোনো সুযোগ না হয়, সেই পথটি বন্ধ করা দরকার। ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি শিক্ষার্থীদের কাছে, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের 4 জন শিক্ষার্থীর কাছে। আমরা একটু প্রশ্নগুলি নিতে চাই এবং কার কাছে প্রশ্ন, নিজের নাম বলে প্রশ্ন করতে হবে। আমি তৌফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ডিবেটিং ক্লাব। ব্যারিস্টার সারা হোসেন ম্যাডামের কাছে আমার প্রশ্নটি, যেটি হচ্ছে আজ একজন বিচারপতি যখন অবসর নেওয়ার আগে তিনি যখন তার দীর্ঘ সময় নিয়ে তার রায়টি লেখেন, অবসর নেওয়ার পরে তিনি সেই রায়টি লেখার পরে সময় দিলে সমস্যা কোথায়, এটি সংবিধানের সাথে কতটুকু সাংঘর্ষিক? তারপর যেটা হচ্ছে সরকারের পর যদি তিনি আজ বিরোধী দল বা যারা হচ্ছে যুদ্ধাপরাধী পক্ষে যদি আজকে তিনি ভূমিকা রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি সরকারি সুবিধা গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো নীতিমালা করা হবে কিনা? আর যেটা হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক হলেও সেটি আসলে এটি ভবিষ্যতে পরিবর্তন করা সম্ভব কিনা? ধন্যবাদ। একটু উত্তরটা চাচ্ছি। দিব। হ্যাঁ, রায় লেখার ব্যাপারে আমার মনে হয় প্রধান বিচারপতি এটা পরিষ্কার করে দিয়েছেন। এটা শুধু সংবিধানের উপরে ভিত্তি করে না, আসলে এটা অনেক দেশে প্রচলিত নিয়ম আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে, যে অবসরে যাওয়ার বেশ কিছুদিন আগ পর্যন্ত কোনো বিচারপতি এমন কিছু ওনার হাতেই নেন না বা ওনার দায়িত্বে নেন না যেখানে ওনার অবসরে যাওয়ার পরে রায় দিতে হবে। এবং ওটা খুবই যৌক্তিক যে অবসরে যাওয়ার পরে ওথ ওনাকে আর বাইন্ড করছে না, আর নানান ধরনের নতুন পরিস্থিতি এসে যেতে পারে যেখানে উনি আসলে একটা জিনিস পুনর্বিবেচনা করতে পারেন, যেটা আমরা আনফর্চুনেটলি বাংলাদেশে আমাদের অতীতে কিছু বেশ বড় ধরনের উদাহরণ আছে, সেগুলো আপনি জানেন। আর অন্য প্রসঙ্গে, হ্যাঁ, আমার মনে হয় এটা আসলে
সমস্যাজনক যে এই দুইজন বিচারপতির ব্যাপারে যেটা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে, যে অবসরে যাওয়ার কিছুদিন পরে একজন তো মাঠে ঘাটে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছেন, আরেকজন হ্যাঁ ওনার মামলা করার অবশ্যই রাইট আছে, যেতে পারেন, কিন্তু কি ধরনের মামলা কখন করবেন এটা অবশ্যই আমার মনে হয় বিবেচনা করা উচিত ছিল। এবং সেই ক্ষেত্রে কোড অফ কন্ডাক্ট যেটা অলরেডি আমাদের আছে সেটার মধ্যে ওনারা পড়েন কিনা না, সেটা কোনোভাবে লঙ্ঘিত হয়েছে কিনা সেটাও হয়তো একটা দেখার ব্যাপার। কিন্তু এখানে আসলে আমরা যত আইন সংবিধান যতই কিছু বলি না কেন, আলটিমেটলি আমাদের নিজেদের নৈতিকতার একটা ব্যাপার তো চলে আসছে, যে আমাদেরই বোঝা উচিত। আমরা আইনজীবীরা, পেশাজীবী বিচারপতিরা তো আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, ওনাদের নিজেদের একটা নৈতিকতা থাকা উচিত না, যে ওনারাই বুঝবেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমাদের সমস্যা হয়ে গেছে যে সেই লাইনটা মনে হয় কেউ আর ধরতে চাচ্ছে না, আমরা নানান ধরনের টেকনিক্যালিটি দিয়ে দেখাতে চাই এই ভুল ওই ভুল, কিন্তু যে জিনিসগুলো প্রকাশ্যে আপনারা বুঝতেই পারছেন, এত কিছু পড়াশোনা না, আপনারা পড়াশোনার মধ্যেই আছেন, বুঝতেই পারছেন এগুলো ভুল, ওনারা কেন ভুল বুঝতে পারছেন না, সেটাই প্রশ্ন। পরের প্রশ্ন আমি কি একটু অ্যাড করতে পারি? ব্যারিস্টার সারা যেটা বললেন তার সঙ্গে শুধুমাত্র এটাই বলবো আর কি, শেষ কথাটা যেটা আর কি, নৈতিকতার ব্যাপারটা আইনের বইয়ের মধ্যে, সংবিধানের মধ্যে তাকে 99(2) মধ্যে ধারাতে তাকে সেই অধিকার দেওয়া হয়েছে অবসরের পর যে তিনি কোথায়, তার সমপর্যায় বা নিচে নয় উপরের কোর্টে, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে গিয়ে তিনি মামলা করতে পারবেন, তিনি সেখানে প্র্যাকটিস করবেন। ফাইন, আমাদের বিচারপতি, মাননীয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এটাই আমরা দেখলাম টিভিতেও তিনি বেশ জোরে সোরে এটাই বলেছেন, আমি এটা কোনো অপরাধ করিনি, ভবিষ্যতে অতীতেও করিনি, ভবিষ্যতে করবো না, এখনো করছি না। কিন্তু মাননীয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আমার বিনীত আরজ, আপনি তো এখনো সরকারি বাসভবনে আছেন, আপনি তো এখনো সরকারের গাড়ি ব্যবহার করছেন, আপনি তো এখনো ওই কি গানম্যান ইত্যাদি ব্যবহার করছেন, অর্থাৎ সরকারের সুবিধাটুকু তো আপনি এখনো এনজয় করছেন, তাহলে আপনি সরকারেরই মামলাতে গিয়া সরকারকে আপনি আক্রমণ করেন কিভাবে, বা প্রতিপক্ষ দাঁড় করেন কিরকম করে? প্রশ্ন, পরের প্রশ্ন। আমি সালাউদ্দিন বিশ্বাস। আমার প্রশ্নটি ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যামের কাছে। বর্তমানে যে কাদা ছোড়াছুরির মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে জনগণের মধ্যে দীর্ঘমেয়াদে বিচার বিভাগের প্রতি একটা অনাস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? উত্তরটা দুঃখজনক, কিন্তু হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে যেটা আমি আমার বক্তব্যের আগে বলছিলাম, যে এটা দীর্ঘদিনের একটা যে পুঞ্জীভূত যে আমাদের কি বলবো আবর্জনা জমে গেছে, সেটারই বহিঃপ্রকাশ। কারণ এই ঘটনা তো আর একদিনে ঘটেনি, এবং বিচার বিভাগকে দলীয়করণ করবার যে সংস্কৃতি আমাদের দেশে চালু আছে, সেটা যতদিন পর্যন্ত বন্ধ না হবে, কারণ ধরেন আপনি একটা দলের রাজনীতিতে বিশ্বাস করেন বা একটা দলের আদর্শে বিশ্বাস করেন, হঠাৎ করে ওথ নিয়ে তো আর আপনি সেটা মুছে ফেলতে পারবেন না, সেটা মুছে ফেলা সম্ভব নয়। তো সুতরাং যদি কোর দলীয় লোক, যারা একেবারে কোর হার্টেড, ডাই হার্টেড দলের আদর্শে বিশ্বাস করে, সেরকম লোক যদি আমরা বিচার বিভাগে বিচারপতি পদে নিয়োগ দেই, তাহলে এ ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে, এবং এটা দল মত নির্বিশেষে এটা সবার জন্যই ক্ষতিকর। কারণ আজকে আমি ক্ষমতায় আছি, নিশ্চিতভাবেই কালকে আমি থাকবো না, কেউ না কেউ আসবে নতুন, তখন সেই যারা নিয়োগ পেয়ে গেছেন তাদের কাছে আমরা কতটা ন্যায় বিচার পাবো পরবর্তীতে যারা আসবে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং আমরা যদি দলমত নির্বিশেষে এই সিদ্ধান্তে আসতে পারি যে যোগ্যতা, এবং শুধুমাত্র যোগ্যতাই হবে বিচারপতি হিসেবে নিয়োগের একমাত্র মাপকাঠি, তাহলে বোধহয় এই ধরনের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আপনাকে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে পারি? সম্পূরক জাস্ট খুব তাড়াতাড়ি আপনার প্রতি, ব্যারিস্টার ফারহানার কাছে। দেখুন, যে কথাটা আপনি বললেন এটা অত্যন্ত প্রণিধানযোগ্য। তাহলে এই যে আমি একটু আগে বলেছিলাম আমার লন্ডনের অভিজ্ঞতা, তাহলে পরে ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি ওখানে একজন সম্পূর্ণ একজন রাজনৈতিক জীব হিসাবে পরিচিত হয়ে গেলেন, যিনি সম্পূর্ণ সব কর্মকাণ্ডের মধ্যে জড়িত হয়ে পড়লেন, তাকে নিয়োগ দেওয়া হলো কিরকম করে? সেটা খুব দুঃখজনক, আমি তো সেটাই বলছিলাম, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। ঠিক আছে, হয়ে গেছে। জি, পরের প্রশ্ন। জি স্যার, আমি ফিরোজ। আমার প্রশ্ন হচ্ছে মোফাজ্জল করিম স্যারের কাছে। উনি এখানে ক্রিকেটের একটি উদাহরণ এনেছিলেন, তো যদি বিএমপি এখানে ক্যাচটা লুফে নেয়, তো এখানে আম্পায়ারের দায়িত্ব আছে কিনা, বলটি নো হয়েছিল কিনা, এবং আম্পায়ার হিসেবে দায়িত্ব আছে কিনা পরে এটি সংশোধন করার। এবং আরেকটি প্রশ্ন মঞ্জুরুল স্যারের কাছে, বিচারপতিদের আচরণ বিধি নিয়ে
গণমাধ্যমে তাদের যে আচরণবিধিগুলো প্রকাশ করা হয়, এ দ্বারা জনগণের কাছে তাদের নেতিবাচক দিকগুলো তুলে ধরলে এটি জনগণ বিচারপতিদের প্রতি অনাস্থা হবে কিনা? আমি বলবো জি, তো এটা তো জবাবটা খুব সহজ। আম্পায়ারের দরকার লাগে না, আম্পায়ার তো হচ্ছে 16 কোটি আম্পায়ার, তারা তো দেখছে, তারা যদি বলে, সবাই যদি বলে না 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 এটা ঠিক হয় নাই, বাস ঠিক হয় নাই, তারা যদি বলে যে ঠিক হয়েছে হয়েছে, বিচারপতি মাননীয় শামসুদ্দিন চৌধুরী মানিক তার আচরণটা বা তার কথাবার্তাগুলো ইত্যাদি কি হয়েছে, এটার জন্য বিএনপি বলুক আর না বলুক, ক্যাচ ধরুক আর না ধরুক, এটা একটা নোবল হয়ে গেছে অলরেডি যেটা করেছেন শামসুদ্দিন চৌধুরী মানিক। অতএব এটা তো প্রকাশ্য। ঠিক, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এই প্রশ্নটির জবাবে আমি জুতা আবিষ্কারের গল্পটি আপনাদের যদি পড়া থাকে, যে প্রথমে জুতা আবিষ্কারের আগে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল ধুলা মাটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো রাজা হুকুম দিয়েছিলেন যে সারা রাজ্যকে মুড়িয়ে দেয়া, প্রথমে পানি ছেটানো, তারপর চামড়া দিয়ে মুড়িয়ে দেয়া, শেষ পর্যন্ত একজন মুচি প্রস্তাব দিয়েছিলেন যে পাটা মুড়িয়ে দিলেই পায়ে ময়লা লাগবে না রাজা। ফলে আপনি যেটি বলেছেন যে আমরা সকল গণমাধ্যম এবং জনগণ প্রত্যেকের হাতে যদি বিচারপতিদের আচরণ বিধির একটি বই আমরা পৌঁছে দেই, তাতে সংকটের সমাধান হবে না। সমাধান হবে বিচারপতিরা যদি সেই তাদের যে আচরণ বিধি, তাদের যে নৈতিকতার বিধিটি যদি তারা পড়ে নিজেরা যদি সেই অনুযায়ী পরিচালিত হন। ফলে আমি বিনীতভাবে অনুরোধ করব, এবং সেটা আছেন অধিকাংশ বিচারপতিরাই সেটা করেন, সেই কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি এখনো মানুষের আস্থা আছে। কিন্তু সামান্য জায়গায় যে ব্যত্যয় হয়েছে, তাদেরকে আমরা এই অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম কেবল না, গণমানুষ বারবার মনে করিয়ে দেব যে আমাদের সকলের, কেবল বিচারকদের না, আমি সাংবাদিক বা অন্য পেশাজীবী সকলেরই নৈতিকতার বিষয়টি মনে রাখা দরকার। আরেকটু অ্যাড করব আগের প্রশ্নের জবাবে, যে দলীয় বিশ্বাস থাকা মানেই কিন্তু একজন লোক মানে আদর্শ থেকে চ্যুত হবে অথবা বিচার বিভাগে ভুল করবে, এটা কিন্তু পৃথিবীর সব দেশের উদাহরণ এমনটি বলে না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য দেশে কিন্তু একেবারে দলীয় ভিত্তিতেই বিচারক নিয়োগ দেওয়া হয়। যেদিন বিচারপতি শপথ নেন সেই মুহূর্তে থেকে তিনি দলের যে লেভেলটি সেটি ভুলে গিয়ে নৈতিকতার ভিত্তিতে তার বিবেক বিবেচনা দিয়ে যেই শপথ নেন, শপথের ভিত্তিতে বিচার করেন, এবং খুব কমই তাদের বিরুদ্ধে দলীয় করণের বা দলীয় ভিত্তিতে কাজ করবার অভিযোগ থাকে। এইরকম দৃষ্টান্তগুলো কিন্তু আমাদের মাননীয় বিচারপতিরাও জানেন, সেগুলো তারা অন্তত অনুসরণ করবেন, এমনটি আমাদের প্রত্যাশা। কিন্তু ফিরোজ, আমি কি একটু জানতে চাই ইয়ার কাছে, আমি আজকে পর্যন্ত মনে করুন একটি বিশেষ দলের প্রতি আমার যত অশ্রদ্ধা, যত রকমের ঘৃণা, যত কিছু আছে, প্রকাশ্যে পাবলিক মিটিংয়ে প্রকাশ করতে থাকলাম, প্রত্যেক দিন বক্তৃতা দিচ্ছি, ইত্যাদি করছি, সবাই জানলো যে আমি ওই দলটাকে পছন্দ করি না। ওই দলের হয়তো শতকরা 40 জন, 50 জন, 49 জন লোক আছে দেশের মধ্যে, অতএব ন্যাচারালি তারা আমার কাছ থেকে আশা করে না যে সুবিচার পাবে। এই অর্থাৎ আমাকে এই মনোভাব সহ কি আমাকে সুপ্রিম কোর্টের মতো জায়গায় আমাকে বসানো উচিত না? উত্তর হচ্ছে উচিত না। তবে আপনি যার উদ্দেশ্যে বলছেন সেটার ব্যাপারে যেমন আরো জানেন, বাংলাদেশের গণমাধ্যম সকলে যদি আমরা জানতাম, তখনই হয়তো আমরা এর বিরুদ্ধে আরো প্রতিবাদী হতাম। হয়তো দুঃখজনক ভাবে যে ওই খবরটি আমাদের সকলের কানে পৌঁছায়নি। না, এটা ঠিক না। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় আমরা কিন্তু শেষ পর্যন্ত লোকটি কতটা দলীয়, একজন বক্তৃতা দিলেই দলীয় হয় না, এর প্রমাণ ওনাদের কাছে আছে এবং আমাদের সামনেও আছে। এই যে এর প্রমাণ তো সর্বশেষ আমরা দেখলাম যে একজন মানুষ তার আদর্শ থেকে, তার বিশ্বাস থেকে যে অনেক সময় নৈতিকতার সাথেও আপোষ করেন। 2 মাস না যেতেও যে একটি জঘন্য মানবতা বিরোধী মানুষের পক্ষে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েও তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। হয়তো বিধিবিধান অনুযায়ী এটি বৈধ, কিন্তু সেখানে হয়তো প্রশ্ন আসে তার বিশ্বাসের সাথে অথবা তার নৈতিকতার সাথে তিনি আপোষ করছেন কিনা। আমি ওনাকে জাস্ট একটা রেসপন্স দিতে পারি ফিরোজ ভাই, এক সেকেন্ড। উনি যে বললেন যে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখা যাবে কিনা, পাল্টা প্রশ্ন একটু আপনাদেরকে করি, যদি আস্থা না রাখেন যাবেন কোথায়? আপনি সংসদের উপর রাখতে পারছেন না, ওখানে কেউ তো নির্বাচিত হয়ে যায়নি 2-1 জন ছাড়া,
মিডিয়ার উপর রাখতে পারছেন, কিন্তু আর কোন প্রতিষ্ঠান আছে যার উপর রাখবেন? এই জন্য কষ্ট হলেও অসুবিধা হলেও বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখতেই হবে এবং আমাদের আসলে নিজেদেরকে একটু নিয়ন্ত্রণে আনতে হবে, যাতে আমরা এখন এই খেলার মধ্যে না ঢুকি যে বাড়ি মেরে টেরে যে কোনো ভাবেই হোক বিচার ব্যবস্থাকে আমরা ঠেলে দিলাম। এটা সম্ভবই না। আমি শেষ প্রশ্ন একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম। ঠিক আছে, শেষ প্রশ্ন নিয়ে নেন। জি, শেষ প্রশ্ন। আমি শামীম। আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যামের কাছে, যে যেহেতু আইনের ক্ষেত্রে বিচারপতিরাই সর্বোচ্চ অভিজ্ঞ এবং মেধাবী হিসেবে স্বীকৃত বা আমাদের মাঝে বিশ্বস্ত, সেক্ষেত্রে যখন আমাদের প্রশ্নটা উঠবে তাদের আচরণবিধি নিয়ে, অর্থাৎ বিচারকদের আচরণবিধি বা স্পেশাল কোড অফ কন্ডাক্ট নিয়ে, সেক্ষেত্রে এই আচরণবিধি প্রণয়নের জন্য আমরা কাদের উপর নির্ভর করতে পারি? দেখুন, আচরণ বিধির চেয়েও অনেক বেশি জরুরি হলো বিচারকদের নিজস্ব বিবেক। তাদের নিজস্ব বিবেক দ্বারাই তাদেরকে পরিচালিত হতে হবে। আচরণ বিধি সামনে থাকতে পারে, সেখানে 100টা 200টা ধারাও আমরা যোগ করে ফেলতে পারি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে আচরণ বিধি প্রণয়ন করা যায়, কিন্তু তাতে লাভটা কি হবে যদি সে আচরণ বিধি কেউ না মানেন? যেটা সারাপা বলছিলেন যে অলরেডি কোড অফ কন্ডাক্ট আছে কোড অফ কন্ডাক্ট, কিন্তু সেটা যদি আমরা শুধু বইয়ের পাতায় রেখে বইটি বন্ধ করে রেখে দেই এবং নিজের জীবনে চর্চা না করি, তাহলে তো কোনো লাভ নেই। দেখুন, কিছুদিন আগেও এরকম, মানে কিছুদিন আগে কেন, এখনো তাই, যে বিচারপতিরা যদি কোনো বিষয়ে সামান্যতম দেখেন যে বিষয়টিতে তাদের ইন্টারেস্ট আছে, পার্সোনাল ইন্টারেস্ট আছে, অথবা ওনারা বাদী বা বিবাদী দুজনের একজন তাদের সামান্যতম পরিচিত, ওনারা কিন্তু বিব্রত বোধ করেন। কিন্তু তারপরেও এটার এক্সেপশন আমরা দেখেছি, কিছু কিছু বিচারপতির মধ্যে আমরা এমনও দেখেছি যে কোনো একটি বিষয় হয়তো তাদের সামনে এসছে, তারা হয়তো বিচারপতি হবার আগে সেই বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, তারপরে তারা ওথ নিয়ে বিচারপতি হয়েছেন এবং সেই বিষয়টি যেটি ব্যাপারে তারা একসময় ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, সেই বিষয়ের উপর তারা বিচার করছেন, রায় দিচ্ছেন। আপনি আমাকে বলেন, আপনি কি বিশ্বাস করেন যে সেই রায়টি একটি অ্যাবসলিউটলি কোনো আবেগ, অনুভূতি এবং কোন রকমের বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে একটা নিউট্রাল রায় আমরা পাবো, একটা নিরপেক্ষ বিচার আমরা পাবো, একটা জাস্টিস আমরা পাবো? আমরা তো সেটা মনে করি না। সুতরাং এটা আসলে বিচারপতিদের নিজেদেরই সচেতন হতে হবে যে এই বিষয়টিতে আমার ইন্টারেস্ট আছে বা একসময় আমি এই বিষয়টির উপরে কাজ করেছি, সুতরাং এই বিষয়টি যখন আমার সামনে আসবে, এই বিষয়টিতে আমি বিচারপতি হিসেবে ওই চেয়ারে আমি বসবো না। কারণ একটা কথা মঞ্জু ভাই বলছিলেন যে আল্লাহর পরেই কিন্তু বা সৃষ্টিকর্তার পরেই কিন্তু আমরা বিচারপতির আসনটাকে ধরি, এবং এমনভাবে ধরি যে আমরা মনে করি আর কোথাও কিছু না হলো কোর্ট তো আছে, কোর্ট আমার বিষয়টাকে দেখবে। কিন্তু এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আস্তে আস্তে আমরা ভাবছি যে আর বিচার আমরা পাবো না, যেটা আমরা বিভিন্ন ঘটনায়ও কিন্তু এরপরে দেখেছি। আমরা দীপন হত্যাকাণ্ড, আমি বলেই দেই কোন ঘটনায় দীপনের বাবা বলেছিলেন যে আমি বিচার চাই না কারণ আমি জানি যে আমি বিচার পাবো না। তো খুব দুঃখজনক এটা আমাদের সবার জন্যই। ধন্যবাদ। আমরা একটু দর্শকদের কিছু প্রশ্ন, কিছু মতামত আছে। ঢাকার ধানমন্ডি থেকে রাইসুল লিখেছেন, বিচারপতি মানিকের এসব কথাবার্তা শোনার পর এখন তার দেয়া আগের জাজমেন্টগুলো সম্পর্কে আমাদের মনে যদি সন্দেহের সৃষ্টি হয় তাহলে কি খুব অন্যায় হবে? ঢাকার মোহাম্মদপুর থেকে শাকির লিখেছেন, প্রধান বিচারপতি সম্পর্কে সাবেক বিচারপতি মানিকের বক্তব্যে খুবই হতাশ হলাম। আচ্ছা, উনি কি আগামী নির্বাচনে কোনো দলের টিকিট নিশ্চিত করতে চাইছেন? জামালপুর থেকে গোলাম মোহাম্মদ লিখেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানের বক্তব্য খুবই ভালো লাগলো। বিচারপতিদের নিয়োগই যেখানে দলীয় বিবেচনায় হয়েছে সেখানে তাদের কাছ থেকে নির্দলীয় আচরণ কিভাবে আশা করা যাবে? গাজীপুর থেকে খোকা লিখেছেন, বিচার বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে, আলোচকদের প্রতি অনুরোধ সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে দু একটা কথা বলুন, দেশে বিচার কি আসলেই আছে? মোহাম্মদপুর থেকে কনক লিখেছেন, বিচারকদের কথাবার্তা যা শুনছি এখন মনে প্রশ্ন জেগেছে, আমরা সাধারণ মানুষরা সুবিচার পেতে এখন কার কাছে যাব? বগুড়া থেকে ইদ্রিস লিখেছেন, এখানে দুজন ব্যারিস্টার আছেন, তাদের কাছে প্রশ্ন, আপনারা কেন সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করছেন না? দর্শক, আমরা এই প্রশ্নের উত্তর শুনবো একটি বিরতির পর। এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম কাঠগড়ায় বিচার বিভাগ, এখন কাঠগড়ায় গণমাধ্যম, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সেই আলোচনার আগে একটি খুবই স্পর্শকাতর বিষয়, দীর্ঘদিন থেকে যে বিষয়টা নিয়ে গণমাধ্যমে তোলপাড় হচ্ছে, বিচার 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 সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার, যেটি নিয়ে আমরা আলোচনার সূত্রপাত করিনি, কিন্তু গাজীপুর থেকে খোকা সেই বিষয়টি আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আসলে একটু আলোকপাত করে আমরা আমাদের মূল আলোচ্য সূচিতে যাব। আমার মনে মঞ্জু যদি এটা
ধন্যবাদ দীপক ভাই। এবং একজন দর্শক যিনি মনে করিয়ে দিলেন, আসলে আমরা 11 তারিখ পেরিয়ে 12 তারিখ, মানে বিষয়গুলো এত আমাদের ব্যথা কথা মনে করিয়ে দেয়। সত্যি কথা আমি একবার মনে হয়েও ভাবছিলাম যে এটা বললেই হয়তো অন্য কোনো আলোচনায় যেতে পারবো কিনা। এবং আজকে গণমাধ্যমে এসছে, গতকালও আমি অনেক জায়গায় গত 24 ঘন্টা ধরেই আলোচনা হচ্ছে যে সাগররুনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ দুজন সহকর্মী, এবং তাদের নিহত হবার নিজের বাড়িতে ঘরে বসে দুজন তরতাজা তরুণ প্রাণ যখন নিহত হলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন এবং তিনি বললেন যে 48 ঘন্টার মধ্যে যারাই দায়ী তাদেরকে খুঁজে বের করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দুঃখজনক হচ্ছে গতকালই যেই 12টা পেরিয়ে আমরা আজকে 12 তারিখে পৌঁছালাম, 48 মাস পার হলো, কিন্তু আমরা কোনো কুল কিনারা পেলাম না। এর মধ্যে কয়েকটি প্রশ্ন আমাদের, এই ক্ষেত্রে আমি গণমাধ্যম কর্মী না, এই দুজনের হত্যাকাণ্ডের পরে কিন্তু এটা কেবলমাত্র গণমাধ্যম যে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল দীর্ঘ সময়, আমার ধারণা আমি গত 3-3.5 দশকের সাংবাদিকতা জীবনে কোনো বিষয় নিয়ে এরশাদ বিরোধী আন্দোলন ছাড়া সাংবাদিকদের এত ঐক্যবদ্ধ হয়ে এতদিন রাজপথে থাকতে আমি দেখিনি। তারপরেও কিন্তু আমরা কোনো বিচার পাইনি। এবং কি হলো, এর মধ্যে 3 জন স্বরাষ্ট্রমন্ত্রী বদল হলেন, এর মধ্যে আইজিপি বদল হলেন, প্রত্যেকেই কিন্তু আমাদেরকে আশ্বাসের বাণী দিয়ে এমন জায়গায় নিয়ে রেখেছিলেন যে যে কোনো মুহূর্তে আমরা প্রকৃত তথ্য পাবো। এরপর নাটকের পর নাটকের জন্ম দেওয়া হলো। আমরা গণমাধ্যম বিভিন্ন ঘটনা তুলে আনি, কিন্তু সেখানে আমাদেরকেও এক ধরনের নাটকের স্ক্রিপ্টের মতো করে এক একটা ঘটনা সামনে এনে নিয়ে, মানে কোথায় আমরা চলে যাচ্ছি, হারিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আপনারা আমরা সকলেই মনে আছে, দর্শকদেরও নিশ্চয়ই মনে আছে, যে প্রথমে তাদের দুজনকে দাফন করবার পরপরই তাদের দাফন আবার লাশ উত্তোলন করা হলো, তাদের ডিএনএ নিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো, সেখান থেকে ডিএনএর ফলাফল আসলো। এর মধ্যে গণমাধ্যম কর্মীরা কিন্তু অনেক ভূমিকা পালন করেছে যে এই তথ্য যাতে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া যায়। সেখানে তাদের পরিবার বন্ধু বান্ধবদের হেনস্থা করা হলো, গ্রেফতার করা হলো নানামুখী মানুষকে, এবং মানে যেদিকে ঘটনা ঘটছে বা যারা জড়িত বলে গণমাধ্যম এক ধরনের চিহ্নিত করবার চেষ্টা করলো, সহযোগিতা করলো, আমরা লক্ষ্য করলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার উল্টো দিকে হাঁটতে শুরু করলেন, যার ফলে এমনকি আমাদের শ্রদ্ধেয় বিচারালয়ে যারা ছিলেন তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে একসময় একটি আদেশও দিয়েছিলেন যে সেখানে বিভাগ বদল করা হলো তদন্তে, কিন্তু সুরা হলো না। আমরা নাগরিক হিসেবে প্রশ্ন, গণমাধ্যমের এরকম সক্রিয় তরুণ দুজন প্রাণ যখন নিহত হবার 48 মাসে আমরা কোনো তদন্তেরই কুলকিনারা পেলাম না, তখন সাধারণ নাগরিক যদি কোনো কারণে নিহত হয়, সাধারণ যদি একটি হত্যাকাণ্ড ঘটে, অথবা রাজনীতিবিদ অথবা আইনজীবী অথবা পেশাজীবী, গণমাধ্যমের চেয়ে সক্রিয় সোচ্চার কে আছে যারা বারবার এই টেলিভিশনের সামনে পত্রিকা পাতায় তুলে ধরবে যে আমরা এটার বিচার চাই? হলো না কেন? আমার ব্যক্তিগত ক্ষোভের জায়গা হচ্ছে যে আমরা সব কিছুর মধ্যে শেষ পর্যন্ত আমরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হই। এই ক্ষেত্রে আমরা তার দ্বারস্থ হয়েছি, তার কাছ থেকে নির্দেশনা এসছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে যারা হত্যার সাথে জড়িত তারা এত বেশি প্রভাবশালী অথবা এত বেশি দক্ষ যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার শ্রদ্ধা আছে। অনেক বড় বড় ঘটনা কিন্তু তারা মূল উৎপাদন করেছেন, একেবারে জঙ্গিবাদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো অথবা কারা এত দক্ষতার সাথে সুনিপুণভাবে হত্যাকাণ্ডটি ঘটালো যে আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখে চুলকানি মেখে আজকে 48 মাসেও কোনো কুল কিনারা করতে দিল না, অথবা এর প্রভাবটা এত বেশি যে তাদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছে? এই প্রশ্নের জবাব কিন্তু আমি কেবল সাংবাদিক হিসেবে না, বাংলাদেশের সকল মানুষের মনে। এবং আরেকটি জিনিস মনে করে দিতে চাই, সাগররুনি হত্যাকাণ্ডের ঘটনার পরে কেবল সাংবাদিক না, কিন্তু বাংলাদেশের 55-56 হাজার বর্গ মাইলের প্রায় প্রতিটি জায়গায় প্রতিবাদ উঠেছে, প্রতিটি পেশার মানুষ প্রতিবাদ করেছে। ফলে আমি মনে করি বর্তমান সরকারের অনেক অর্জন আছে, উন্নয়নের দিক থেকে, সামাজিক সূচকের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ক্রীড়াঙ্গনে এই সময়টা অনেকখানি আন্দোলিত হয়েছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী মধ্যমায়ের দেশে যাবার স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু তার সকল পরিকল্পনা, সকল উন্নয়নের যে মাপকাঠি, এর মধ্যে একটি কালো তিলক হয়ে থাকবে সাগররুনি হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত রহস্য যদি উদ্ঘাট করা না যায় তার এই টেনিওরের মধ্যে। জি স্যার, গণমাধ্যম মানে আদালতে যায় আর কি, কাঠগড়ায় যায়, তারও বিচার হয়, কিন্তু গণমাধ্যম কর্মীরাও বিচার পায় না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই দুটি মানুষ। তৎকালীন
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 48 ঘন্টার, এবং এই কথাটা আমরা অন্তত 48 বার উচ্চারিত হয়ে শুনেছি বিভিন্ন ফোরামে। আমার মনে হয় এখানে একটা বোধহয় গলতি রয়ে গেছে, এটা বোধহয় স্লিপ অফ দি টাং ছিল। হয়তো উনি বলতে চেয়েছিলেন 48 বৎসর, এটা আমরা 48 ইয়ে নিয়ে এত টানাটানি করছি কেন? হ্যাঁ, তাছাড়া বিচারিত আর সেই মন্ত্রীও না। তো দেখুন, কাঠগড়ায় গণমাধ্যম, এই যে শিরোনামে আমরা আপনি আলোচনার সূত্রপাত করেছেন, শুধু সাগররুনি নয়, গণমাধ্যমের অন্যান্য দিকটাও দেখেন। সাগররুনি সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা মঞ্জুর দিয়েছে এবং আমি বলবো একটা দায়িত্ব পালন করেছে, কারণ 4 বছরে আমরা অনেক কিছু কিন্তু ভুলে গিয়েছিলাম। সেই যে ডিএনএ টেস্টের কথা, সেই যে এত ধরপাকড় হয়েছে, বারবার যে নির্দেশ এসছে সর্বোচ্চ পর্যায়ে তুলে দিয়ে একটা হালনাগাদ একটা বিবরণ দিয়েছেন। এখন আসুন তো দেখি, আমাদের যে গণমাধ্যম নিয়ে আমরা এত গর্ব করি, যে এই দেশে সংবাদপত্র গণমাধ্যম অত্যন্ত মুক্ত, অবাধ, এটা কি সত্যি তাই? তাহলে আমার বিনীত প্রশ্ন, মাহমুদুর রহমান কেন এখনো জেলে? মাহমুদুর রহমানের কাগজটা কেন বন্ধ? তাহলে আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন, মাহফুজ আনামের মতো একজন অত্যন্ত প্রতিভাবান প্রভাবশালী একজন ব্যক্তি, তার একটা রিপোর্ট যেটা তার নিজের সৃষ্টি নয় বলে আমরা জানি, বা তার কোনো কর্মী, তিনি সংবাদকর্মী তিনি বানাননি, এটা তখনকার সেই দুঃসহ আমলের যে ইয়ে ছিল ডিজিএফআই, তাদের বক্তব্যটাকে বোধহয় তিনি উদ্ধৃত করেছিলেন তার কাগজ, নয় কি? এবং শুধু তিনি নয়, অনেকগুলা কাগজে করেছিলেন, এক্সেপ্ট নিউ এজ। মাই কারেক্ট? নিউ এজ তো বোধহয় না? অ্যাবসলিউটলি। ওই যে নুরুল কবির সাহেবের নিউ এজ, নুরুল কবিরের যে পত্রিকাটি, ওটাতে দে রিফিউজ টু পাবলিশ ইট। আচ্ছা, বেশ। এখন আজ এত বছর পর, এরপরে আজ 6-7 বছর পার হয়ে গেছে, 6-7 বছর অনেক উত্থান পতন, অনেক ঘটনাবলী ঘটছে। এতদিন পরে তার 25 বছর পূর্তি যখন হচ্ছিল তার কাগজটার, আফটার অল একটা 25 বছরের ব্যাপার তো দীর্ঘদিনের ব্যাপার, তো সেই অনুষ্ঠানে তিনি হয়তো অত্যন্ত খোলা মন নিয়ে তিনি তার দুর্বলতাগুলো স্বীকার করেছেন। এটা তো আমি মনে করি এক ধরনের মহত্ব তো বটে, বা এক ধরনের ঔদার্যের পরিচয় দিয়েছেন ভদ্রলোক। যে দেখুন, আমি যে সবসময় সব ভালো ভালো কাজ করি তা তো নয়। এই ল্যাঙ্গুয়েজে, অলমোস্ট এই ল্যাঙ্গুয়েজে বলেছে। আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে, যেমন আমি একটা ভুল করেছিলাম, আমি এখন বড় অনুতপ্ত, এটা ভেরিফাই না করে, এটাকে অনুসন্ধান আরো না করে, সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে না দেখে আমি যে হুবহু ছাপিয়ে দিয়েছিলাম, এটা ঠিক হয়নি। বাস আবার ওই যে স্লিপের ক্যাচ, একটু আগে যেটা বলছিলাম, এবার কিন্তু বিএনপি স্লিপে দাঁড়িয়ে নেই, এবার আওয়ামী লীগ স্লিপে দাঁড়িয়েছিল, ফট করে লুফে নিল, এবং তারপরে মুন্ডু চাই, কাল্লা চাই, ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি বাংলাদেশে, তাই শুরু হলো। এই যদি হয় তাহলে এখানে অবাধ সাংবাদিকতা আছে, এই দাবিটা না করাই ভালো। আপনি বড়জোর বলতে পারেন যে হ্যাঁ আপনি অনুতপ্ত, আমরা আশা করি অন্যান্য যারা ছাপিয়েছিল তারাও এরকম ভাবে প্রকাশ্যে অনুতপ্ত, ক্ষমা চাক, বাস ব্যাপার এখানে শেষ হয়ে যায়। তা না, এগুলা নিয়ে যে এই যে খেচাখেচি হচ্ছে, এটা ঠিক না। আবারও ফিরে যাই, মাহমুদুর রহমান বা তার মতো সাংবাদিক যারা রয়েছেন, আরো অনেকেই কারান্তরে রয়েছেন, কেউ পালিয়ে আছেন, কেউ চাকরি খাচ্ছে, কেউ চলে যাচ্ছে। এই জিনিসটা, এই সংস্কৃতি আমরা ধরে নিব যে এটা পাকিস্তানি আমলের ছিল, এটা আইয়ুব খানের সংস্কৃতি, এটা ইহিয়া খানের সংস্কৃতি, এবং এখান থেকে উত্তরণের জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং দেশ স্বাধীন করেছি, আমাদের এত লক্ষ লক্ষ প্রাণ গেছে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গটা যখন আনলামই, আমরা একটু দুটি ক্লিপ দেখে নিতে চাই। 16ই জুলাই শেখ হাসিনা অ্যারেস্ট হলো, 31শে মে শেখ সেলিমের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আপনাদের পত্রিকা ছাপা হয়েছে যে শেখ সেলিম বলেছে শেখ হাসিনা প্রতিদিন লোকজনের কাছ থেকে টাকা নেয়। সেখানে সেটা আননেম সোর্স দিয়ে মাহফুজ ভাই ছাপা হয়েছে। না, হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না, শুধু প্রত্যেকটা কাগজে লিড করেছে। আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে, ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল, আমি ভুল করেছি।
ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি, ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি অপকটে স্বীকার করি। এরা বিগত 1/11-এর সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে অযাচিত মন্তব্য, অযাচিত কার্যকলাপ এবং সেনাবাহিনীর গুটি কয়েক ষড়যন্ত্রকারী অফিসাররা যে নীল নকশা করেছিল সেটাকে তাদের সংবাদপত্রে বহুল ঢালাওভাবে প্রচার করেছে। তারা বিরাজনীতিকরণ চেয়েছে, এই রাজনীতিকে বাংলাদেশ থেকে নির্বাসিত করতে চেয়েছে। আজকেও তারা সেই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। কিছুদিন আগে তারা সেই সমস্ত কারণে অতীত কার্যকলাপের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আমি আজকে বলতে চাই এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে এবং এরা যাতে আজকে কোনো অবস্থাতেই সাংবাদিকতা পেশায় থাকতে না পারে এবং তারা যে সমস্ত কার্যকলাপ অপকার্যকলাপ করে জাতির সামনে এদের মুখোশ উন্মোচিত করতে হবে। মাহফুজ আনাম সাহেব জাতির সামনে স্বীকার করলেন তিনি তার পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। বাংলাদেশকে বিরাজনীতিকরণ করবার জন্য, বাংলাদেশ থেকে বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করবার জন্য, বাংলাদেশের গরিব মানুষের বেঁচে থাকার অধিকারকে ধ্বংস করবার জন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা বিশ্ব সেরা রাজনীতিবিদ জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে। যেহেতু উনি স্বীকার করে ফেলেছেন, খাল কেটে উনি নিজেই কুমির এনেছেন মাননীয় স্পিকার, অতএব এখান থেকে পিছনে ফেরার কোনো কাজ নেই, আর কোনো উপায় নেই মাননীয় স্পিকার। আরেকটি কথা হলো মাননীয় স্পিকার, উনি প্রায় রাজনীতিবিদদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঢালাওভাবে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন, কিন্তু তিনি যে কাজটি করেছেন যেটা সম্পূর্ণ নৈতিকতার পরিপন্থী এবং অনৈতিক, এবং এই অনৈতিক কাজ করার জন্য সাংবাদিক হিসেবে থাকার অধিকারও কিন্তু তিনি হারিয়ে ফেলেছেন মাননীয় স্পিকার। হলুদ সাংবাদিকতা যারা করে মাহফুজ আনামের মতো এবং ওই 1/11-এর সময় আরো যারা করেছে প্রত্যেকেরই মাননীয় স্পিকার আমি বিচার দাবি করছি। দর্শক আমরা বক্তব্য শুনলাম, আমরা এরপরে আপনাকে ফ্লোর দিই। আমি জানি না শেষে যে মহিলা এমপি একজন কথা বললেন, উনি তাহলে ওনার নিজের এই গভর্নমেন্টের কয়েকজন মন্ত্রীর বিচার ওনার দাবি করা উচিত, কারণ এইসব কথা তো ওনারাও বলেছেন বিভিন্ন জায়গায়, এবং যে কথাগুলো ডিজিএফআই রিপোর্টে আসছে সেটাও তো এই সরকারের একজন ব্যক্তি এই কথাগুলো বলেছিলেন। তো ওনাদের বিচার ওনারা চাইছেন না কেন? আর আমি স্পিকারের ব্যাপারটা বুঝলাম না, এইসব কথা উনি বলতে দেবেন সংসদের মধ্যে? এগুলো কি মানহানিকর না? একটা সীমা লঙ্ঘন তো ওনারাই করছেন। আর মাহফুজ আনামের ব্যাপারটা তো আমরা দেখলাম, উনি নিজেই বললেন যে আমি নিজে একটা স্বীকারোক্তির মতো দিলেন যে হ্যাঁ এটা হয়েছে এবং আমি এটার জন্য ক্ষমা চাইছি, আমি মনে করছি এটা ভুল হয়েছে। কিন্তু অন্য যে সব সম্পাদকরা যারা এই লেখাগুলো চালিয়েছেন তাদের কাছ থেকে তো আমরা টু শব্দ শুনছি না যে ওনারাও যে একই কাজ করেছেন। টেলিভিশন অ্যাঙ্কাররা এগুলো দেখিয়েছেন, আমরা ওই সব প্রোগ্রামে তো অংশগ্রহণ করেছি ওই সময়, যারা এখন মাহফুজ আনামের কল্যাণ চাইছেন তারাও তো দেখিয়েছেন, তারাও তো দিনে আমরা ওনাদের কাছে সরাসরি শুনেছি যে কি নাম ছিল ওই দুইজন ডিজিএফআই এর বাড়ি আর আরেকজন কি আমিন, রাইট, তাদের সাথে তারাই গিয়ে ড্রিঙ্কস খেত। না আমরা তো ওই মানে দুই নেত্রীকে নির্বাসিত করার জন্য সাপ্লাইট অনেক অ্যাঙ্করকেও তো আমরা আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছি। এক্স্যাক্টলি, সো ওনারা আজকে কিন্তু সবাই খুব শুদ্ধ, সবকিছু ভালো, বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে এগুলো বলা যাবে না, কিন্তু তখন তো ওনারাই কিন্তু হাজার কথা শুনেছেন। আরেকটা কথা, আজকে পত্রিকায় দেখলাম যে মাহফুজ আনামের বিরুদ্ধে না কিছুই, মিছিল তো অনেক পরের কথা, কিন্তু কথাও তো বলেনি। কিন্তু আজকে আবার দেখলাম রাষ্ট্রদ্রোহিতার মামলা একটা নাকি করা হয়েছে। তো এখন আমার মনে হচ্ছে গণমাধ্যম এবং বিচার ব্যবস্থা দুটো নিয়ে একসাথে ভাবতে হয় যে রাষ্ট্রদ্রোহিতার মামলা কিভাবে হয়। রাষ্ট্রদ্রোহিতার মামলা তো হবে যে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন ওনার ব্যাপারে কিছু একটা হলো। তো ওই সময় তো ফার্স্ট অফ অল শেখ হাসিনা তো ওই সময় রাষ্ট্রের দায়িত্বে ছিলেন না। সো রাষ্ট্রদ্রোহিতার মামলা আজকে কি করে যখন কোর্টের সামনে ফাইল করা হয় ওটা কেন ইমিডিয়েটলি ছুঁড়ে ফেলে দেওয়া হয় না? ওটা না করে কেন বলা হয় এটা তদন্তে যাবে, এটা দেখা হবে? ওই বিচারক কি করে এটা করছেন? আচ্ছা ব্যারিস্টার স্যার, আমি একটু জানতে চাই আমার জানার জন্য আর কি, কোন ব্যক্তির বিরুদ্ধে যদি এই ধরনের মন্তব্য যদি করা হয় সেটা কি রাষ্ট্রদ্রোহিতা হয়? কিভাবে হয়? হতে পারে না। তো সেটাই, কিন্তু আজকে তো একটা কোর্ট নিচ্ছে। শেখ হাসিনা কি তাহলে রাষ্ট্র নাকি সমর্থক? বাংলাদেশ শেখ হাসিনা, আপনি ব্লাসফেমির মধ্যে পড়ে যাবেন এত কিছু বলতে জানেন। জি দেখুন, সামাজিক একটা ক্রমবিকাশের মধ্যে দিয়ে কিন্তু আজকে রাষ্ট্র এমন একটা অবস্থায় এসছে এবং আমরা
আশা করি যে রাষ্ট্র মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবে, রাষ্ট্র আইনের শাসন নিশ্চিত করবে, রাষ্ট্র নিশ্চিত করবে যে দুষ্টের দমন হবে এবং শিষ্টের পালন হবে, রাষ্ট্র নিশ্চিত করবে যে কোনো একটি ঘটনা যদি ঘটে তাহলে মানুষ তার ন্যায় বিচারটি পাবে এবং অপরাধী শাস্তি পাবে। কিন্তু আমরা শুধু সাগর রুনির ক্ষেত্রে না, আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখছি যে আমাদের দেশে বিচার চাওয়ার একটা সংস্কৃতি হয়ে গেছে। মানে বিচার অটোমেটিক্যালি যেটা হওয়ার কথা, জাস্টিস উইল ফলো ইটস ওন কোর্স, সেটা আর আমাদের মাথার ভেতরেই নাই। এখন একটা হত্যাকাণ্ড ঘটে, একটা ফৌজদারি অপরাধ হয়, আমরা সঙ্গে সঙ্গে একটা বিচার চাই। কেন চাই? কারণ ডিপ রুটেড হয়ে গেছে আমাদের মাথার ভেতরে যে অটোমেটিক্যালি কিন্তু বিচারটা হবে না। এমনকি চাওয়ার পরও যে বিচার পাওয়া যায় তা নয়। তার প্রাইম এক্সাম্পল হচ্ছে সাগর রুনি। আজকে 48 ঘন্টা থেকে 48 মাস পেরিয়ে গেছে, 48 বছরেও হবে কিনা সন্দেহটা তার পরিবারই স্বীকার করেছে যে আমরা আল্লাহর কাছে এখন ছেড়ে দিয়েছি। আমরা কত হত্যাকাণ্ড দেখেছি যেখানে অপরাধ স্বীকার করে 164 দিয়েছে, কি হয়েছে আমরা জানি না। আমরা মিল্কি হত্যাকাণ্ড দেখেছি, তাদেরই মানে আওয়ামী নেতা, যুবলীগ নেতা ছিল মিল্কি, সেখানেও কিন্তু অপরাধ স্বীকার করা হয়েছে, কিন্তু তারপরে আর কি হয়েছে আমরা জানি না, কোনো বিচারের মুখ দেখেনি আমরা শিওর। অভিজিৎ হত্যা হয়েছে, দীপন হত্যা হয়েছে, একটার পর একটা ব্লগার মারা গেছে। এক পর্যায়ে সামলাতে না পেরে রাষ্ট্র বলেছে যে কলমের ব্যাপারে সাবধান হও, কি লিখবে এবং কি ভাববে, কি চিন্তা করবে সেই বিষয়ে তোমরা সাবধান হয়ে যাও, কারণ আমি দায়িত্ব দিতে পারছি না, আমি নিরাপত্তা দিতে পারবো না। এটা কিন্তু এক ধরনের সারেন্ডার করা, যে আমি আর নিরাপত্তা দিতে পারবো না, সুতরাং কি চিন্তা করবে এবং কি লিখবে সেই ব্যাপারে তোমরা নিজেরাই সাবধান হয়ে যাও। তো একটির পর একটি ঘটনা, এবং রিসেন্টলি যে দেখেন নূর হোসেন বুক ফুলিয়ে কোর্টে যায় নারায়ণগঞ্জের 7 মার্ডারের, এবং যারা নূর হোসেনের স্ত্রী সেই বেচারা তার আত্মীয় স্বজন ভয়ে জড়সড় হয়ে কোর্টের এক কোনায় বসে থাকে, কারণ তাকে অবিরত হুমকির মুখোমুখি হতে হয়। এবং শুধু তাই না, সেখানে আমাদের একজন মন্ত্রীর জামাতাও জড়িত, র্যাবের অফিসার, তিনি সুস্থ শরীরে হাসপাতালে দিন কাটান এসি রুমের মধ্যে, এবং তিনি অ্যাম্বুলেন্সে চড়ে জামাই সাজ দিয়ে কোর্টে আসেন এবং বুক ফুলিয়ে কোর্টে দাঁড়ান। অবাক কাণ্ড, নূর হোসেন কোন রাস্তা দিয়ে যাবে, কোন রুট ফলো করবে হাজিরার দিন, সেটাও নূর হোসেনের লোকজন জানে। তারা সেই রাস্তায় জমায়েত হয়, তার পক্ষে স্লোগান দেয়। এর নাম রাষ্ট্র? মানে আমি বুঝি না, এর নাম কি রাষ্ট্র? এখানে কোন রকমের বিচার ব্যবস্থা কি আছে? এখানে কোন রকমের আইনের শাসন আছে? এখানে কোন রকমের ন্যায় বিচার পাওয়ার ন্যূনতম কোনো পসিবিলিটি আছে? নাই তো। আমরা এখন সমস্ত এগুলো ভুলে আমরা এখন মাহফুজা নামকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কি জন্য ব্যস্ত হয়ে পড়লাম? সেই সময় প্রত্যেকটা মানুষ এইরকম ঘটনার সঙ্গে জড়িত ছিল, যার যার অবস্থান থেকে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কি বলেন নাই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমাদের আন্দোলনের ফসল, এবং যেই মঈনুদ্দিন ফখরুদ্দিন ওনাদের আন্দোলনের ফসল বলে ওনারাই দাবি করলেন, তাদেরকে কি নিরাপদে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে দেওয়া হয় নাই? যারা কিনা -2 তাদের কথা মতোই, আমি জানি না তারা -2 না -4 আন্দোলনের নীল নকশা করেছেন, তা আমি বলতে পারবো না। এটা ওনারাই বলেছেন যে -2 ফর্মুলা তাদের মাথা থেকে এসেছিল। তো যদি -2 ফর্মুলা তাদের মাথা থেকে এসে থাকে, তাদের কার বিচার হয়েছে? আপনি এখন ইউটিউব সার্চ দেন, ইউটিউব সার্চ দিলে এই সরকারের বর্তমানে মন্ত্রীদের বক্তব্য শুনতে পাবেন, তারা কি বলেছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, সেগুলো কিন্তু ইউটিউবে আছে। এখন মুশকিল হচ্ছে আমরা এমন দেশে বাস করি যেখানে মাননীয় কোর্টও বলে ট্রুথ ইজ নো ডিফেন্স, বলে কোন সম্পাদককে তার বক্তব্য পছন্দ না হলে জেলের ভেতর ঢুকিয়ে দেয়। তো এই যে স্কাইপ কেলেঙ্কারি, যেইটার কারণে আজকে মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন, সেই মামলায় বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স। এই যে আমি এত কথা বলছি, কি হবে আমার খোদা বাবু জানে, কিন্তু কথাটা বলছি এই সাহস থেকে যে বর্তমানে আপাতত যে অবস্থা চলছে দেশে, তাতে আর যাই হোক আদালত অবমাননা বলতে আর কিছু নাই। তো সেই সাহস নিয়েই বলছি যে এই আদালত থেকেও তো একসময় এসেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স। এখন কথা হচ্ছে যে দলের ভিতরে যারা নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যে বক্তব্য আজও ইউটিউব ঘাটলে পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যেই একজন মাত্র সম্পাদক সাহসের সহিত স্বীকার করলেন যে আমি ওই সময় ভুল করেছিলাম, টু এরর ইজ হিউম্যান, এটাই দোষ হয়ে গেল তার। আর রাষ্ট্রদ্রোহ তো ভাই একটা অপরাধ, সেটা তো একটা সংজ্ঞা আছে। আপা আমার চেয়ে ভালো বলতে পারবেন যে আপনি যদি একটি কর্মকাণ্ডকে অপরাধের সংজ্ঞার ভেতরে না ফেলতে পারেন, তাহলে সেটা অপরাধ হয় না। অর্থাৎ আপনি যদি আমাকে গুলি করে মেরে না ফেলেন, আমি যদি মরে না যাই, তাহলে আপনার বিরুদ্ধে 302 হওয়া সম্ভব না ভাই। আমি বেঁচে আছি অথচ আপনি গুলি করলেন, আমার তো পা হয়তো পঙ্গু হয়ে গেলাম আমি, তাই বলে আপনার বিরুদ্ধে 302 তো হবে না, আর যাই হোক না কেন। তো রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা আপনার সংবিধানেও দেওয়া আছে 7 কতে, আবার আপনার পেনাল কোডেও দেওয়া আছে 123, 124, 500 ধারাগুলোতে দেওয়া আছে। আপনি একটু দয়া করে পড়ে দেখেন
আইনজীবী হবার কোনো দরকার নাই। আমি 16 কোটি মানুষকে বলছি, আপনারা যে কেউ আইনের বই খোলেন, পেনাল কোডটা খোলেন বা সংবিধানটা খোলেন, খুব পরিষ্কার ভাবে এখানে সংজ্ঞা দেওয়া আছে। তার কোনটার মধ্যে মাহফুজ আনাম সাহেবের বক্তব্য পড়ে যে সেটা রাষ্ট্রদ্রোহ হয়? রাষ্ট্রদ্রোহ হতে হলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রে যে আইন 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 মেনে যিনি ক্ষমতায় আছেন তাকে উৎখাত করবার ষড়যন্ত্র করতে হবে, অথবা সংবিধানে বলা আছে এমন কোনো কাজ বা কথা বা আচরণ হতে হবে যেটা দিয়ে এই সংবিধানের প্রতি আপনার আস্থা বা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। মাহফুজ আনাম সাহেব কি করেছেন বা কি বলেছেন যে কারণে এই সংবিধানের উপর থেকে দেশের 16 কোটি মানুষের আস্থা বা বিশ্বাস উঠে যাবে, অথবা একটি সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করবার জন্য উনি কি করেছেন? ওই সময় কি মাননীয় বর্তমানের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ক্ষমতায় ছিলেন? ওনাকে উৎখাত করবার জন্য কিছু করেছেন? ওনার একটাই ভুল হয়েছে, উনি ভদ্রতা করেছেন, উনি ওনার ভুল স্বীকার করেছেন। বাংলাদেশে ভদ্রলোকের জায়গা আর নাই, এটা আবার প্রমাণ হয়ে গেল, আর কিছু না। সেটা হচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা ঠিকই বলেছেন যে 16 কোটি মানুষ আইনের বই দেখে বললে কি বুঝতে পারবেন। দুঃখজনক হলো আমরা আইনজীবীদের কাছ থেকে কিন্তু একই আইনের ব্যাখ্যা দুরকমই দেখি। ফলে আইনজীবীরা একই আইনকে দেখা যায় যে চাইলে আসামির পক্ষেও বলেন, আবার ভিন্ন পক্ষেও বলতে পারেন। ফলে আমাদের কাছে, নাগরিকদের কাছে কিন্তু এটা সংকটের ব্যাপার। এবং আমি এখনো আস্থা রাখতে চাই, যেটা ব্যারিস্টার সারা হোসেন বলেছিলেন, যে আমাদের শেষ পর্যন্ত আস্থা রাখতে হবে কিন্তু বিচার বিভাগের উপর, আমাদের আর কোনো জায়গা নাই। এর বাইরে হলে আমরা কার উপরে? সৃষ্টিকর্তার উপর তো আমাদের আস্থা আছেই, কিন্তু মানব সমাজের মধ্যে শেষ পর্যন্ত বিচারালয়ের উপর। এবং আমি বিশ্বাস করি এই ধরনের যেই মামলাই দেয়া হোক, এই মামলাগুলো বিচারালয়ে যখন বিচারপতির সামনে যাবে নিশ্চয়ই এগুলো ধোপে টিকবে না। আর যেহেতু আপনার আলোচনার বিষয়টি কাঠগড়ায় গণমাধ্যম, সেখানে আসামি হিসাবে আমি আমার অবস্থানটুকুই ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে আমরা সাংবাদিক হিসেবে এবং বাংলাদেশের অধিকাংশ নাগরিক কিন্তু গণমাধ্যমের উপরে ছোট বড় মাঝারি যে কোনো আঘাতের বিরুদ্ধে কিন্তু মানুষ রুখে দাঁড়ায়, সাধারণ মানুষ এবং পেশাজীবীরা। এটা কিন্তু গণমাধ্যমের জন্য একটা বিরাট সাপোর্ট, যেটা সারা আপা খুবই বদান্যতা করেই বলেছেন যে গণমাধ্যমে এখন পর্যন্ত কিছুটা স্বাধীনভাবে ভূমিকা পালন করছে বা সাহসী ভূমিকা। আমরাও কিন্তু পারছি না। আজকে যদি আমরা আত্মবিশ্লেষণ করি, আমরা সাংবাদিকতা কতটা করছি অথবা দলবাজি কতটা করছি, এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেও করতে হবে। দুঃখজনক হলো আমরা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যখন তরুণ সাংবাদিক, তরুণ রিপোর্টার, আমরা ওই যেটা আমি আগেও বলেছি, আমরা সকলে কিন্তু এক একজনের মতের দলের একটা আদর্শ থাকতেই পারে। ভোট দেওয়ার সময় আমরা কেউই খালি বাক্সে ভোট দিই না বা খালি চিহ্নর জায়গায় দেই না, কোনো না কোনো মার্কায় ভোট দেই। কিন্তু আমি যখন সাংবাদিকতা করি তখন আমি চেষ্টা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করব বলেই ব্রত নিয়েই আমরা কাজ করতে যাই। সে জায়গায় আমরা কিন্তু ওই যে একটি মূল আদর্শ জনগণ এবং রাষ্ট্রকে সামনে রেখে 90-এর আন্দোলনে কিন্তু গণমাধ্যম একত্রিত হয়েছিল, যার জন্য সেখানে কিন্তু স্বৈর শাসকরা সুবিধা করতে পারেনি। তারা কিন্তু শেষ পর্যন্ত পারে নাই কোনো গণমাধ্যমের একেবারে কদাচিৎ দু একজন ছাড়া কাউকে ভাগিয়ে নিয়ে তাদের পক্ষে সমর্থন আদায় করতে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের ইতিহাস পুরোটা বলতে হবে। ইতিহাস পেছনে ফিরে তাকালে পুরো ইতিহাসটাই আমাদের মনে করতে হবে। 1/11 গভর্নমেন্টের সময় কিন্তু আমরা গণমাধ্যমের অনেকেই, যেটা ডেইলি স্টার খুব চমৎকারভাবে এবার তাদের 25 বছর পূর্তিতে একটি স্লোগান দিয়েছে, জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। ফিয়ারের মধ্যে অনেকে কিন্তু 1/11 গভর্নমেন্টের অনেক তথ্য বা ডিজিএফআর অনেক তথ্যকে ছেপেছিল, কিন্তু ফেভারেও তো কেউ কেউ ছেপেছিল। ফেভারে যারা ছেপেছিল, আজকে যদি 1/11 গভর্নমেন্ট টিকে থাকতো, আজকে কোথায় অবস্থান থাকতো শেখ হাসিনার, কোথায় থাকতো খালেদা জিয়ার, এবং যারা সেই সময় ফেভার করে গণমাধ্যম সাপোর্ট করেছিল তারা আজকে মন্ত্রী মিনিস্টার হয়ে হয়তো এখানের তথ্য নীতিমালা কিন্তু তারা প্রণয়ন করতেন। এই বাস্তবতা আমাদের ভুললে চলবে না। মাহফুজ আনাম আমার অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশের হাতে গোনা 2-1 ভালো লেখেন, ভালো সাংবাদিকতা করেন, সত্য উচ্চারণ করেন অধিকাংশ সময়, সেরকম কারণে আমি তাকে সমর্থন করি, অনুসরণ করবার চেষ্টা করি তার। কিন্তু দুঃখজনকভাবে ওই সময় যারা উপস্থিত ছিলেন, মইনু আহমেদের নেতৃত্বে ব্যারিস্টার মইনুল হোসেন যেই তদারকি করছিলেন, তার উপস্থিতিতে সেই সম্পাদকদের বৈঠকে প্রথম মানুষ যারা উচ্চারণ করেছিলেন তার মধ্যে মাহফুজ আনাম একজন, যে এই সরকারকে আমরাই এনেছি, ফলে আমাদের কথা আপনাদের শুনতে হবে। শুধু তাই না, ওনার যেই আর্টিকেলটি গতকাল রিপ্রিন্ট করা হয়েছে ডেইলি স্টারে, সেখানে আপনারা পড়ে দেখেন, তিনি বলেছিলেন যে উই ওয়েলকাম ইমার্জেন্সি। যখনই ইমার্জেন্সি আসে, আইনজীবীরা ভালো বলতে পারেন, প্রথম খড়গটি ওঠে গণমাধ্যমের উপরে। তার মানে আপনার মৌলিক অধিকার প্রথম স্তব্ধ হয়ে যায়।
তার মানে আমরা কিভাবে সেটাকে ওয়েলকাম করতে পারি? শুধু তাই না, আমাদের কাছে তথ্য হচ্ছে তখনকার আমরা নিশ্চয়ই যারা সাংবাদিকতার সাথে ছিলাম, দুই নেত্রীকে বাদ দিয়ে, রাজনীতিকে বাদ দিয়ে, দুটি বড় দলকে নিষ্ক্রিয় করে তৃতীয় যে রাজনৈতিক দলটি করবার চেষ্টা হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই দলটির প্রক্রিয়া কিন্তু প্রস্তাবিত যে কয়জন ছিলেন তাদের মধ্যে কিন্তু আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকরাও ছিলেন। ফলে তারা যখন মনে করেন যে তাদের বক্তব্য আর সামগ্রিকভাবে সাংবাদিকতার নীতিমালার বক্তব্য দুইটাকে আমরা এক জায়গায় দেখতে পারি না, কিন্তু তারপরও আমি এইটুকু সাধুবাদ জানাই যে এইটুক সৎসাহস আছে, নিজে লিখেন নেই, সাংবাদিকের প্রশ্নের জবাবে অন্তত এইটুক স্বীকার করেছেন যে ওই সময়টা আমার ভুল হয়েছিল। আমাদের সমাজে ভুলের সংস্কৃতি নাই, ভুল স্বীকার করবার সংস্কৃতি নাই। আর রাজনৈতিক নেতাদের কথা বলেছেন, দুই দলের মধ্যে কিন্তু আমি আবার একেবারে ঢালাওভাবে রাজনীতিবিদদের আমরা যারা সমালোচনা করি তার পক্ষে না। দুই নেত্রী কিন্তু বড় দুটি দল, একেবারে পরিষ্কার করে বলি, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যারা তথাকথিত সংস্কারবাদী ছিলেন, ইউটিউবে যাদের দেখার কথা বললেন, প্রত্যেকেই কিন্তু স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী সাজা ভোগ করা হয়েছে রাজনৈতিকভাবে। তারা কেউই কিন্তু তাদের আগের অবস্থানে নাই। দীর্ঘদিন তাদেরকে সাইড লাইনে বসে থেকে তারপরে আবার তারা খেলার দলে ঢোকানো হয়েছে। তাদের অনেকেই ডিমোশন দিয়ে দোতলা থেকে নিচতলায় নামানো হয়েছে। পদের কথা আমি নাইবা বললাম। তবে রাজনৈতিকভাবে আমরা ব্যাপারটা হচ্ছে কি, পশম বাঁচতে গেলে কম্বল থাকে না। সেই সময় কিন্তু দুটি বড় দলের সুবিধাভোগী রাজনৈতিক নেতাদের খুব কম নেতাই ছিল। তাদের সকলকে বাদ দিলে দুই নেত্রীর আশেপাশে বেশি লোক কেন্দ্রীয় নেতা পাওয়া যাবে কিনা এটা শঙ্কা। তবে আমি এর মধ্য দিয়ে যেটা বলতে চাই যে আমাদের গণমাধ্যমকে যারা আমরা নেতৃত্ব দেই তাদেরকে আজকে পরিষ্কার করে বলতে হবে, আমি কি রাজনীতিটুকু করতে চাই না সাংবাদিকতা করতে চাই। যখন সাংবাদিকতা করব, ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থ বাদ দিয়ে, আমার ব্যবসায়িক স্বার্থ বাদ দিয়ে কেবলমাত্র সাংবাদিকতার নীতিমালা নিয়েই আমি কাজটুকু করব। আমার একটু হাসি পাচ্ছে, কারণ এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে এই মুহূর্তে যারা সাংবাদিকতা করছেন, বিভিন্ন অ্যাঙ্কারিং করছেন, বিভিন্ন মালিকানায় আছেন, তারা কজন আর টিকে থাকবেন, তাই না? যারা যারা এখন খালি বঙ্গভবনে যান আর সেলফি তুলেন, তারা কি সাংবাদিকতা করছেন আমাকে বলেন, যারা কোনো ক্রিটিক্যাল প্রশ্ন কোথাও করতে চান না। আচ্ছা, ডিজিএফআই এর কথা, রিপোর্টের কথা একটু আসি। সবাই প্রশ্ন তুলছেন এবং সংসদ গরম করে ফেলছেন যে 2007-8 সনে ডিজিএফআই রিপোর্ট কেন রান করা হয়েছে। আজকে কি ডিজিএফআই রিপোর্ট রান হয় না? পত্রিকা কি এগুলো আসে না? যখন আমরা দেখি যে সন্ত্রাসের ব্যাপারে কোনো স্টোরি আসছে, যেই স্টোরিগুলো প্লেস করা হয় ওগুলো কি নিয়ে কোনো তদন্ত করা হয়? আপনারাই বলেন, আপনারা হয়তো এখানে আসছে না, কিন্তু পত্রিকাতে এই স্টোরিগুলো আসছে, সেগুলো নিয়ে ওনারা কোনো ধরনের টেনশন ফিল করেন না, মনে করেন না যে সেগুলো চেক করা উচিত? এবং এখন এই যে ডক্টর ইউনূসের কথা বললেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত নোংরা মিথ্যা লেখাগুলো ছাপানো হয়েছে, ওগুলো আসছে কোত্থেকে? ডিজিএফআই কি 2-1টা দিয়েছে? দিতে পারে হয়তো বা, সেগুলো নিয়ে ওনারা কোনো প্রতিবাদ করেছেন? তো ওনাদের কি নৈতিক কোনো প্রতিবাদ আছে যে না ডিজিএফআই এর স্টোরি আনকারেক্টেড, আনভেরিফাইড কেউ রান করবে না? এটা কি ইস্যু? নাকি ডিজিএফআই স্টোরি যদি বর্তমান প্রধানমন্ত্রী নিয়ে 7 বছর 9 বছর আগে হয় সেটা নিয়ে ওনাদের প্রতিবাদ? মানে বর্তমান প্রধানমন্ত্রী নিয়ে কোনো ধরনের কথা কোনো আমলে কোনো সময় কোনোভাবে বলা যাবে না, ইনক্লুডিং যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। এটাই হলো কথা, নট দ্য ডিজিএফআই স্টোরি উনি আনভেরিফাইড রান করেছেন। এটা যদি আমাদের পজিশন হয় তাহলে এখন যেগুলো রান করা হচ্ছে সেগুলো দেখা উচিত। এবং এখন যে মিথ্যা মানহানিকর লেখাগুলো যায় বিভিন্ন জনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক লেখা যায়, ইভেন এবার আমরা প্রধান বিচারপতির কথা বলছিলাম, ওনার বিরুদ্ধে যেসব ধরনের নোংরা এবং মিথ্যা লেখাগুলো গেছে। জনকণ্ঠের সম্পাদক 21-এর পদক পাচ্ছেন, কিন্তু জনকণ্ঠে 3 দিন আগে প্রধান বিচারপতি নিয়ে, 1 সপ্তাহ আগে বোধহয় প্রধান বিচারপতি মারাত্মক লেখা দেওয়া হয়েছে যে উনি কি সব ষড়যন্ত্রের মধ্যে আছেন, উনি যুদ্ধাপরাধের পক্ষে কি করছেন। উনি তো এটা নিয়ে কিছু বলেননি, কিন্তু এটা কি সংসদের কিছু বলা উচিত না? এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। তাহলে পুরো জিনিসটা তো ঘোলাটে। ওনারা কেন মনে করবেন যে ওনারা ফেরেশতা? ওনারা যাচ্ছে তাই ওখানে সংসদে গিয়ে বলতে পারবেন, মিথ্যা কথা বলতে পারবেন, ওনাদেরকে স্পিকারও বারণ করবে না, 2 মিনিটের জন্য বললেন না যে আপনারা এগুলো বন্ধ করেন, এগুলো এখানে বলতে পারবেন না। ওখানে ওনারা সবাইকে অ্যাবিউজ করতে পারবেন আর বাকি কেউ সত্য কথা বলতে পারবেন না। আমি আপাকে একটু সাপ্লিমেন্ট করি একটি বাক্যে। এটা আপা ঠিকই বলেছেন, ডিজিএফআই তথ্য সরবরাহ 111 সময় করেছে, আজকেও করেছে, তার আগেও করেছে, ভবিষ্যতেও করবে। পার্থক্যটা হচ্ছে আমরা যখন এরশাদ সাহেবের সময় সাংবাদিকতা করেছি বা এর মাঝখানের সময়, তখন এক ধরনের চাপ ছিল, আমরা লিখতে পারতাম না, হরতাল কর্মসূচি, আমরা সাংবাদিকরা বিভিন্ন শব্দ বের করতাম। কিন্তু এখন যেটা হয়েছে 111 আর এইটার তফাৎটা হচ্ছে, এখনো তথ্য দেওয়ার পরে দীপু ভাই একটা গণমাধ্যমের দায়িত্বে আছেন, আমি অন্য একটা গণমাধ্যমের দায়িত্বে,
আমাদের কাছেও আসে কিন্তু একই তথ্যগুলা, কিন্তু তথ্য দিয়ে বাধ্য করে না। সমস্যাটা কোথায় হয়েছে, আমাদের মধ্যে আমরা কেউ কেউ নিজেদের স্বার্থে আমরা লেজুর ভিত্তিটা করে নেই। ওই যে যার যান, আমি নাম বলতে চাই না, তারাই দেখবেন এই পুরস্কার সেই পুরস্কার বা ইত্যাদি নানান রকম ব্যক্তিগত সুবিধা। সেই কারণে আমি বলছি যে আমাদের আত্ম উপলব্ধির মধ্যে আনতে হবে যে আমি কি ব্যবসা, আমি কি রাজনীতি, অথবা আমি পদটি চাই না সাংবাদিকতা করতে চাই। বিভিন্ন পেশা যেমন বিভক্ত। দুঃখজনক ঘটনা বলি, আমাদের মাত্র 7 থেকে 8 বছর আগে আমাদের একটি সাংবাদিক ইউনিয়ন ছিল, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, একটি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ছিল। আজকে কিন্তু গত সরকারের সময় আমাদের সেই ইউনিয়নটিকে বিভক্ত করে আমরা একটি আওয়ামী সাংবাদিক ফোরাম আর একটি বিএনপি সাংবাদিক ফোরামে পরিণত হয়েছি, অন্যান্য পেশার মতো একই অবস্থা। ফলে এটা কিন্তু কারোর জন্য ভালো না। এটা রাজনৈতিক দলগুলোর বিপদে পড়লে শেষমেশ আমরাই কথা বলি, গণতন্ত্রের বিপদ হলে আমরাই কথা বলি, এবং তারা হয়তো মনে করেন যে আপাতত আমাদের পক্ষ অবলম্বন করলো, কিন্তু তাদের এই পক্ষাবলম্বনে তাদের বৃহত্তর স্বার্থ যে ক্ষুণ্ণ হচ্ছে এটা তারা বিবেচনা করেন কিনা আমার সন্দেহ। আমরা আসলে এই ঘুরে ফিরে মানে একটা মানে কি বলবো, এটা আসলে বক্তব্যটা দেওয়াটাও অনেকে বলতে পারে যে এটা দালালিমূলকই হচ্ছে। যেমন আমরা হয়তো বলছি যে ডিজিএফ এর চাপে করছি, তো এখানে কিন্তু ডিজিএফ এর কেউ নাই যে এই বক্তব্যটা ক্লিয়ার করতে পারি। কিন্তু আমি আবার বলি যে ডিজিএফআই যদি চাপ দেয়ও, ডিজিএফআই তো একটা সরকারি সংস্থা বা বিশেষ একটা সংস্থা দেয়, কিন্তু যে সমস্ত রাজনৈতিক দল গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে, আমাদেরকে প্রোটেক্ট করার কথা বলে, তারা যখন চাপ দেয় সেই কথা তো আমি এই অনুষ্ঠানে বলতে পারছি না, সেরকম কি চাপ পাইনি। বরং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ডিজিএফআই এর চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বেশি চাপ আসে। আমি যাচ্ছি শিক্ষার্থীদের কাছে, প্রশ্ন চাচ্ছি। আমার প্রশ্নটি হচ্ছে মঞ্জুরুল ইসলাম স্যারের কাছে। সাংবাদিকরা আজও দ্বিধা বিভক্ত। সাগররুনি হত্যাকাণ্ডের সময় তারা একত্র হয়েছিলেন, সেই তার একতা ধরে রাখতে পারেনি আজও। এই যে দ্বিধা বিভক্ত অবস্থায় আজকে দেশের সাংবাদিকরা দুটো ভাগে বিভক্ত হয়ে রয়েছেন, একজন সাংবাদিক হিসেবে আপনার আত্মসম্মানে বাধে কিনা? ঐক্যের জায়গায় আপনারা কেন এখনো একতাবদ্ধ হতে পারেননি? ধন্যবাদ। অবশ্যই সেটা আমি বারবার বললাম, আমার এক ধরনের ক্ষোভ থেকে যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আমাদের 3টি কাজ হতো। একটি হচ্ছে আমাদের পেশাটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারতাম, দ্বিতীয় হচ্ছে আমাদের কখনো যখন আমরা আঘাতগ্রস্ত হই যে কোনো সাংবাদিক বাংলাদেশের যে কোনো প্রান্তে, তাই সেটা আমরা প্রতিকারের জন্য উদ্যোগী হতে পারতাম, এবং সর্বশেষ সাংবাদিক হিসাবে আমি মর্যাদার সাথে সামনে এগিয়ে যেতে পারতাম। 3টি জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, ফলে এটা আমার একটা গ্লানি। এবং এই যে সাংবাদিকদের বিভক্তি, এর জন্য সাধারণ সাংবাদিকরা দায়ী না, আমি এটা জনগণকে সামনে রেখেই বলতে চাই। আমাদের মুষ্টিমেয় কিছু সংখ্যক নেতা নেতৃত্ব দেওয়ার জন্য শেষ পর্যন্ত তারাই নানান রকম সুযোগ সুবিধার কথা বিবেচনা করে, এবং এর মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভূমিকা আছে। দুই পক্ষের যোগ সাজেশে শেষ পর্যন্ত আমাদের এই ঐক্যটি আমরা ধরে রাখতে পারি না। তবে সাধারণ সাংবাদিক, পেশাজীবী সাংবাদিক তারা প্রতি মুহূর্তে কামনা করেন যে আমরা ঐক্যবদ্ধভাবেই এই পেশাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। পরের প্রশ্ন। রুমিন ফারহানা ম্যাডাম একটু হতাশ হয়ে পড়েছেন আমার মনে হয়। যুদ্ধাপরাধীর বিচারের মতো একটা ঘটনা ঘটেছে, আপনি কেন ভুলে যাচ্ছেন আমি বুঝতে পারলাম না। আর মোফাজ্জল করিম স্যার, দুইজন মাহমুদুর রহমান, একজন ইউনিভার্সিটিতে লাশ চান, আরেকজন তিনি জনগণের মধ্যে বিরাট একটা বিভ্রান্তি ছড়িয়েছেন। তো এদের প্রতি এর চাইতে ভালো আর কি করা যেতে পারতো? ভালো মানে কোনটা, জেলখানাতে না বিচার করতে জেলেই দেওয়া ঠিক হয়েছে, এটাই বলতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য বিচার ছাড়া জেলে ফেলে রাখা, এটাই হয়তো বলতে চাই। হ্যাঁ, যদি তারা যদি সত্যি কোনো অপরাধ করে থাকে, যেটা আপনি বললেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। বিনা বিচারে আপনি মাসের পর মাস, মাহমুদুর রহমান আমার মনে একটু বিভ্রান্তি আছে যে লাশ ফেলে না, মাহমুদুর রহমান তো হচ্ছে মান্নার কথা। হ্যাঁ, এখানে লাশ ফেলা। আর আমরা কিন্তু আলোচনা করছি, আচ্ছা তাহলে একটু মাহমুদুর রহমানের কথা। হ্যাঁ, আমরা মাহমুদুর রহমান বলতে কিন্তু মাহমুদুর রহমান মান্নার কথা আমরা আলাপ করিনি। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বড় পরিচয়, তিনি একজন রাজনীতিবিদ, এবং তার এই দেশের ছাত্র রাজনীতিতে, এই দেশের স্বাধীনতার যুদ্ধে অনেকই আছে, তার অবদান আছে, তার কথা আমরা আলোচনা করছিলাম না। আমরা গণমাধ্যমের যে মাহমুদুর রহমান যিনি সম্পাদক, আমার দেশ পত্রিকাটি যিনি সম্পাদক, তার কথা আলোচনা করছি। দুটা ঘুলিয়ে ফেলা ঠিক হবে না। এবং আমি বলছি মাহমুদুর রহমান সম্পাদক সাহেব, তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে বলুন, জাতি জানুক এবং তিনিও জানুক, তারও পরিবার জানুক যে এই অপরাধ তিনি করেছেন, করে থাকতে পারেন।
তিনি আফটার অল একজন হিউম্যান বিং হতে পারে। তো সেটা আপনি পরিষ্কার করে বললেন না। আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হয় নাই, কোনো সুনির্দিষ্ট তদন্ত হয়েছে বলেও কেউ জানে না। বরং মাহমুদুর রহমান সাহেবের, সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের ইস্যুটা একেবারে জন্য নেপথ্যে চলে গেছে, কোনো রকমের কোনো সাড়া শব্দ নাই। এত বড় অন্যায় করেছে। অবশ্য আমরা জানি ব্যক্তিগতভাবে যারা তার সঙ্গে পরিচিত, তিনি অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি, তিনি একজন প্রখ্যাত প্রকৌশলী ছিলেন, আছেন এই দেশের প্রকৌশলী ছিলেন, সেখান থেকে তিনি তার এই পেশায় গেছেন। একটু উল্লেখ করতেই চাই যে উনি প্রকৌশলী হিসেবে মেধাবী এবং একজন সম্পাদক হিসেবে পরে এসছেন, কিন্তু তার আগে উনি রাজনীতি সচেতন একজন মানুষ এবং যে রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে তার পত্রিকাটি কাজ করেছে। যদি আপনি সেই দায় বলেন যে তার দাবিতে, তার মুক্তির দাবিতে, অথবা সেই দলের, আমি বিএনপির কথাই বলছি, সেই দলের বারের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে স্বনামধন্য আইনজীবীরা আছেন, তারা তো এই ব্যাপারে কতটা ভূমিকা পালন করছেন। এবং তার বিরুদ্ধে যে অভিযুক্তির কথা ছাত্র ভাইটি বলছেন সেটি হচ্ছে যে সেই সময় আমাদের এই যে মানে অনেকগুলো ঘটনা, ব্লগারদের বিষয় বলেন, কাবা শরীফের গেলা পাল্টে দিয়ে যেই ছবি ছাপানো, এই ঘটনা, এটাই আমি বলছিলাম বারবার যে আমরা কতটা সাংবাদিক, কতটা রাজনীতিবিদ, এই জায়গায় যদি আমরা বিভাজন না করি, তাহলে আমি একটি রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে আমি সরকারের অথবা কোনো মহলের খড়গের হাতে পড়লাম, আর সাংবাদিকদের কাছে আমি আশ্রয় চাইলাম, তখন সাংবাদিক সমাজ বা সাংবাদিক ইউনিয়নের ভূমিকা দায়িত্ব পালন করা কঠিন হয়ে যায়। আমি খুব খুশি হয়েছি যে আপনি এই প্রশ্নটা তুলেছেন, তাই না? যে মাহমুদুর রহমান সম্পাদক সাহেব, তাকে যে এরকম ভাবে নিগৃহীত করা হলো এবং হচ্ছে, তিনি যেখানে আছেন, তাহলে তিনি যে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সরাসরি, তো লুকানো চাপানো কিছু না, সেই দল থেকে তার প্রতি কি ব্যবস্থা নেওয়া হয়, আজও কি নেওয়া হচ্ছে? সেই দলেও তো অনেক সাংবাদিক রয়েছেন, তারাই বা কি করছেন? আমার প্রশ্ন সেটাই। আমি কোনো দলের প্রতি অনুকম্পাও দেখাচ্ছি না, অনুরাগও দেখাচ্ছি না, আমি সম্পূর্ণ নৈর্ব্যক্তিক ভাবে প্রশ্নটা তুলে ধরছি যে সাংবাদিক, গণমাধ্যম নিয়ে আমরা আলোচনা করছি। কাঠগড়ায় একটা মূর্তিমান, কাঠগড়ার মধ্যে একটা মূর্তিমান সাংবাদিক রয়েছে, তাহার নাম সম্পাদক মাহমুদুর রহমান, এবং তিনি অত্যন্ত বিদ্বান, অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি, এবং আমাদের চোখে, সাধারণ মানুষের চোখে তিনি তো তেমন কিছু অপরাধ করেননি। যদি সত্যি করে থাকেন, যেটা আমরা জানি না, তাহলে বলুন 1, 2, 3, 4, 5 কি তার অপরাধ হয়েছে, এবং তারপরে সেটার বিচার করুন। আজকে তো এরও তো বোধহয় কম হলেও বোধহয় 4-5 বছর হয়ে গেছে ইয়ের মধ্যে, জেলখানার মধ্যে পৌঁছতেছে, 5 বছর, তাই না? তাহলে আমি এই কথাটাই বলছি। এবং আমি কিন্তু সরি একটা কথা বলে নেই, ওই ইয়ের কাছ থেকে বক্তব্য একটু বাকি আছে, যে প্রশ্ন ছিল আমার কাছে। না, আমি ভাবছিলাম যে আধা মিনিটের মধ্যে আমি মঞ্জুরের কথাটা, মঞ্জুর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সাংবাদিকদের যে এই রকম মূর্তিটা আপনি এঁকে দিলেন, যে চিত্রটা তুলে ধরলেন, জাতি আজকে অনেক উপকৃত হয়েছে। প্লিজ। জি, আমাকে একজন খুব আশাবাদী ছাত্র বলছিলেন আমার নিরাশার ব্যাপারে। হ্যাঁ, আমার বক্তব্যটা খুব পরিষ্কার। হ্যাঁ, যদি কোনো অপরাধ সংঘটিত হয় এবং সেখানে যিনি অপরাধী হবেন তাকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে সেই বিচারটি অবশ্যই নিরপেক্ষ হতে হবে, অবশ্যই আইনের আওতায় হতে হবে, এবং অবশ্যই সমস্ত অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে সেই বিচারটি হতে হবে। অথবা আপনি এটা সিদ্ধান্ত নিতে পারেন যে এটা এমন একটি ধরনের অপরাধ, সেটা যে কিছুই হতে পারে, সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, যেটার মধ্যে কোনো বিচার হবে না। আপনারা এক দঙ্গল লোককে ধরে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন, তাহলে অন্তত বিচার বিভাগের মর্যাদাটা অক্ষুণ্ণ থাকে, যে আইন অনুযায়ী এই ধরনের অপরাধ যারা করেছে তারা বিচারের আওতায় আসবে না, বা বিচারের যে ফ্রেমওয়ার্ক আছে সেটার ভিতরে আমরা তাদের আনবো না, আমরা তাদের ধরে বঙ্গোপসাগরে ফেলে দেব। কিন্তু আপনারা যদি সিদ্ধান্ত নেন, রাষ্ট্র যদি সিদ্ধান্ত দেন যে না, অপরাধ যাই হোক না কেন তাকে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে সেই বিচার প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। সেটি এমন বিচার হতে হবে যেখানে আমরা দেখব না যে দুজন বিচারক টেলিফোনে আলাপ করছেন, অথবা একজন বিচারক এক প্রান্তে আছেন, দেশের বাইরে থেকে একটি পক্ষের সমর্থনে আরেকজন টেলিফোনে উপদেশ দিচ্ছেন, এবং সেটা যখন গণমাধ্যমে চলে আসছে তখন সেই বিচারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বা যে বিচার প্রক্রিয়াকে কোনো প্রশ্নবিদ্ধ না করে আমরা বরং সেই সাংবাদিককে বা যে গণমাধ্যমে সেটি আসলো সেই গণমাধ্যমটিকে আক্রমণ করছি। আমরা আমার দেশ পত্রিকা বন্ধ করে দিচ্ছি, আমরা মাহমুদুর রহমানকে বিনা বিচারে জেলে রাখছি, এবং মাহমুদুর রহমানের মামলায় ওপেন কোর্টে বলা হচ্ছে ট্রুথ ইজ নো ডিফেন্স। আপনি কি তেমন বিচার ব্যবস্থা চান? যদি তাই চেয়ে থাকেন তাহলে আপনি জেনে রাখুন যে আজকে আমি হতাশ হচ্ছি, কালকে কিন্তু আপনি হতাশ হবেন। কারণ যখন
দেবালয়ে নগরে আগুন লাগে তখন কিন্তু দেবালয় রক্ষা পায় না। আজকে হয়তো মাহমুদুর রহমান সাফার করছে, আজকে হয়তো আমি সাফার করব, আজকে হয়তো সারা হোসেন সাফার করবে, কালকে কিন্তু আপনি সাফার করবেন। কারণ এই বিচার ব্যবস্থা যদি চলতে থাকে, এই বিচার বিভাগ যদি এভাবেই চলতে থাকে, এর হাত থেকে কিন্তু আপনি আমি কেউ নিরাপদ নই। একটু সম্পূর্ণ কিছু বলতে পারি? হ্যাঁ, যে রুমিন কিন্তু আমাদেরকে একটু আগে বলছিলেন যে আসলে যেই সমস্যাগুলো হয়েছে এগুলো একদিনে হয়নি, এগুলোর একটা লম্বা ইতিহাস আছে। এবং এই প্রেক্ষিতে আমি বাধ্য মাহমুদুর রহমানের এখানে যে ইতিহাসে ওনারও যে কিছু অবদান আছে সেই কথাগুলো বলতে। যে প্রথমত উনি যখন ক্ষমতায় বা উনি যে দলের সমর্থন করেন, বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিলেন, তখন উনি কিন্তু মানহানির মামলা করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে, প্রফেসর রহমান সুবহানের বিরুদ্ধে, আমাদের প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার সাইদুজ্জামান সাহেবের বিরুদ্ধে, সিপিডির বোর্ডে যারা ছিলেন সকলের বিরুদ্ধে। কারণ তারা বাংলাদেশের গ্রোথ রেট এত বেশি হচ্ছে না বা এরকম একটা কোনো অবজেক্টিভ একটা তথ্য দিয়েছিলেন, এটার জন্য তাদেরকে মানহানির জন্য উনি সাথে সাথে মামলা করে দিলেন। ওনাদের সবার কিন্তু গিয়ে জামিন নিতে হলো। এটা স্রেফ ক্ষমতার অপব্যবহার ছিল, আর কিছু না। এবং যখন উনি আমার দেশের সম্পাদক, তখন উনি ব্লগার নিয়ে যেটা লিখেছেন, এটা একদম তাদেরকে খুন করার মতো উস্কানি দেওয়া, যে এদেরকে এথিয়েস্ট নাস্তিক ব্লগার হিসেবে চিহ্নিত করে দেওয়া ওনার পত্রিকার ফ্রন্ট পেজে। তারপরে রুমিনের কথা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই তাকে বিনা বিচারে আটকে রাখা সম্ভব না, বিচারটা হওয়া উচিত এবং কি কি করেছেন সেটার জন্য ওনাকে জানানো উচিত এবং বিচারটা ঠিক মতো হওয়া উচিত। কিন্তু আসলে যে আইনের অপব্যবহার এইভাবে যারাই ক্ষমতায় যাচ্ছে তারা করছে, উনি যেমন মানহানি অপব্যবহার করেছেন, এখন আমরা আবার দেখছি মাহফুজ আনামের বেলায় কিন্তু মানহানির অপব্যবহার করা হচ্ছে। এখানে একটা মামলা, ওখানে আরেকটা মামলা, আরও 3টা জেলায় নতুন করে মামলা নেওয়া হচ্ছে। এবং প্রথম মঞ্জুর ভাইয়ের কথাটা ঠিক, আলটিমেটলি এসে আমরা সবাই আশাবাদী যে আলটিমেটলি যখন উচ্চতর আদালতে এই জিনিসগুলো আসে তখন ঠিক হবে, কারণ আমাদের সবার সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে এবং থাকবে এবং থাকতে হবে। কিন্তু নিম্ন আদালতের অতটুকু স্বাধীনতা আনফর্চুনেটলি নেই। সেখানে অনেক সৎ, অনেক নিষ্ঠাবান অনেক বিচারক থাকলে ওনারা কিন্তু পেরে উঠছেন না, ওনারা যেটা করতে চাচ্ছেন করতে পারছেন না। কারণ উপর থেকে তো এই বিচারগুলো শুরু হওয়ার আগেই বলা হয়েছে যে আমরা চাই যে মাহফুজ আনামকে জেলে ঢুকানো হয়, আমরা চাই যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। ওনারা কি আর করবেন? দর্শক, আমাদের সময় একদম শেষ প্রান্তে, দর্শকদের আরো ছোট ছোট কিছু মতামত আছে, আমি দ্রুত পড়ছি। সিরাজগঞ্জ থেকে রেজা লিখেছেন, ফিরোজ ভাই আপনার অনুষ্ঠানটা দেখে আচ্ছা এটা ব্যক্তিগত প্রশ্ন, আমি পরেরটা যাচ্ছি। রূপনগর থেকে লিটন লিখেছেন, আচ্ছা সরকারে গেলে সকলেই কি বোকা হয়ে যায় নাকি? তাহলে তারা জনগণকে এত বোকা মনে করেন কেন? জামালপুর থেকে আতিক লিখেছেন, এমন আইন করা উচিত যে জীবনে যে কখনো রাজনীতি করেছেন তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। কঠিন প্রশ্ন, মতামত। শাহজাদপুর থেকে হাসান লিখেছেন, সাগরুনির হত্যাকারীরা কি সরকারের চেয়েও ক্ষমতাবান নাকি তারাই সরকারকে চালায়? মানে যদি শেষ কোনো মতামত না থাকে আমি শেষ করতে পারি। এটাই এই প্রশ্নটা আমারও, আমি শেষ করতে চাই সাগররুনি বিষয়টা নিয়ে, যে এটা সরকারের চেয়ে ক্ষমতাবান কিনা। এখানে 3টি কাজ করা দরকার। এটা প্রশ্নের উত্তর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয় সামনে এসে বলা দরকার যে আমরা ব্যর্থ হয়েছি। এটা বলবার পরে সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে যে ভবিষ্যতে যদি ঘটনা ঘটে, এটা যে কোনো বড় রাজনৈতিক নেতা হতে পারে, অন্য পেশার মানুষ, এজন্য আমাদের কোথায় কোথায় ব্যর্থতা, এই ব্যর্থতাগুলোকে পরিপূর্ণ করবার জন্য দক্ষতা বাড়ানোর চেষ্টা করা দরকার। আর তৃতীয় হচ্ছে, যেটা রুমিন আপার কথা দিয়ে বলি, যে যদি নগরে আগুন লাগে দেবালয় রক্ষা পাবে না। আজকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের বাইরে থেকে অর্থবিত্তের প্রভাবে কাউকে রক্ষা করে, কালকে কিন্তু সরকারের কেউ ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পাবে না। শেষ কথা বলবো যে আইনের বিষয়ে, বিচার বিভাগের বিষয়ে আমরা যারা সরকারের বাইরে, সকলের জন্য একই চোখে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। যেটি সারা আপা বললেন যে আমরা যখন ক্ষমতায় থাকবো অপব্যবহার করব, আর যখন বিরোধী শিবিরে থাকবো তখন বলবো যে আমি ন্যায় বিচার চাই, তাহলে কিন্তু ন্যায় বিচার হবে না। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। ধন্যবাদ মঞ্জুল ইসলাম, ব্যারিস্টার সারা হোসেন, মফজল করিম এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু হল ডিবেট ক্লাবের 4 জন শিক্ষার্থীকে। তারা খুবই মূল্যবান প্রশ্ন করেছেন। সবার কাছ থেকে শেষ পর্যায়ের প্রশ্ন নেওয়া সম্ভব হয়নি, কারণ হাতে সময় নেই। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।